আপনি কি ভেবেছেন মিস্টার অভ্র? 4 বছর প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? এর জন্য বুঝি আপনার আমার শরীর ছোঁয়ার এত তাড়া ছিল? তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই আলিশা। তবে এত সহজ না আমাকে ছেড়ে দেওয়া। আমি হলাম আঠার মতো, লাগলে উঠতে চাই না, আর উঠলে চামড়া সহ নিয়ে আসি। দেখি তুমি কি করতে পারো। অভ্র, আকাশের পানে তাকাও। আজও বৃষ্টি ভেজা দিন, সেদিনও বৃষ্টি ভেজা দিন ছিল। এমনই এক ঘন কালো মেঘে ঢাকা দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বুঝতে পারছো তার মানে কি? তার মানে হলো আপনি আমার জীবনে ওই কালো মেঘের মতো। তবে আমি কিন্তু মেঘ। বৃষ্টি ঝড়ের পরে যে রোদ ওঠে, ঠিক তার মতো। একদম আপনাকে ঝলসে দেব নিজের উষ্ণতায়। ইউ নো না আমি কে? দ্য গ্রেট আয়ান আনান অভ্র। তো দেখি তোমার মতো পাতি খরগোশ আমার মতো সিংহের সাথে কি করতে পারে। তবে আপনিও ভুলে যাচ্ছেন আমি কে। আলিশা আঞ্জুম। এতদিন আমার কোমল নরম মানবীকে দেখেছেন। আর আপনি সিংহ হলেও আমি সিংহী। ঠক করে টক্কর হবে। ওই যে প্রবাদের মতো, ইট মারলে পাটকেল খেতেই হয়। আমি অপেক্ষা থাকবো তোমার অ্যাকশন দেখার। এই যে আকাশটা কিছুক্ষণ আগে কেমন রোদের ঝলমল করছিল, কিন্তু হুট করে মেঘে ঢেকে মধ্য দুপুরকে কেমন সন্ধ্যায় পরিণত করেছে, ঠিক আপনার জীবনে আমি এমন অন্ধকার করব। আপনি মেঘ শেষে বৃষ্টি চাইবেন, কিন্তু বৃষ্টি আসবে না। কারণটা কি জানেন? বৃষ্টির পরে আকাশ আরও সুন্দর হয়ে যায়। তাই আপনার জীবনে কখনো বৃষ্টিই আসবে না। গুড বাই মিস্টার অভ্র আনান। ঝুম বৃষ্টির মধ্যে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আলিশা। বৃষ্টির সাথে চোখের জল মিলেমিশে একাকার। রাগে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু দূর যেয়ে মাঝ রাস্তায় বসে চিৎকার করে কান্না শুরু করে দিল। মেইন রোডে বসে পাগলির মতো কান্না করছে আলিশা। হুট করে মনে হলো তার শরীরে আর বৃষ্টি পড়ছে না। তাকিয়ে দেখে একজন লোক ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আলিশা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলে, এই সাহস তো কম না আপনার, আমার মাথার উপর ছাতা ধরেন? আসলে ম্যাম, আমি ভাবলাম কোন পাগল রাস্তায় অবহেলিত হয়ে ভিজছে, তাই সাহায্য করতে এসেছিলাম। আমাকে পাগল মনে হয়? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলে পাগল নাকি। দেখলাম ঠিক প্রমাণ করে দিলেন আপনি পাগল না। মানে একটা কথা তো জানাই আছে, পাগলকে পাগল বললে খেপে যায়। আমি পাগল, তাই তো দাঁড়ান, এবার পাগলামি দেখাচ্ছে। আলিশা মানফের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিল। আরে কি করলেন? আর 30 মিনিট পর আমার শো, আর আপনি আমাকে ভিজিয়ে দিলেন। বেশ করেছি আমাকে পাগল বলা। কি দুনিয়া আসলো বাবা! পাগলকে পাগল বলাও যাবে না। আর হ্যাঁ, মরতে হলে সেফলি কোনো জায়গায় গিয়ে মরুন। এই ধরেন কোনো ব্রিজ থেকে লাফ দিন, নয়তো ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো বাসায় বসে অনেক কিছু ট্রাই করতে পারেন। এই মাঝ রাস্তায় মরে শুধু শুধু ট্রাফিক বাড়িয়ে কী লাভ? শুনে রাখুন, আমার নাম আলিশা আঞ্জুম। আমি নিজে যতটুকু পড়ি তার চেয়ে শতগুণ পড়াতে পারি। আর এত সুন্দর জীবন, মরবো কেন? তাহলে বাসায় চলে যান। পাগল বেশে বৃষ্টিতে রাস্তায় কি? মানব নিজের কোটটা খুলে আলিশার গায়ে জড়িয়ে দিয়ে বলে, সাদা রং সুন্দর, তবে বৃষ্টিতে তা ভয়ঙ্কর সুন্দর। আপনি তো ভারী অসভ্য। বেশি কথা না বাড়িয়ে গাড়িতে এসে বসুন। আপনার কি মনে হয় আমি রাস্তার সস্তা মেয়ে? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে গাড়িতে উঠে বসবো? তা কেন মনে হবে? আমার কাছে তো আপনি একজন টিকটক সেলিব্রিটি। একদম বাজে কথা বলবেন না। আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থ প্রতিবন্ধী না। মানব ছাতা তুলে এনে আলিশার হাতে ধরিয়ে দিয়ে বলে। একটু ধরুন, আপনার প্রতিভা দেখাই। মানব নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে আলিশার সামনে ধরল, যেখানে আলিশার নিম্ন গানের সাথে রিল ভিডিও করেছে। হাতটা ধরেন না, ভাব নিয়েন না। কেন চোখের ভাষা বোঝেন না? জ্বালা দিয়েন না, দূরে চাইয়েন না। মইরা গেলে আমায় খুঁজে পাবেন না। ওরে কালাচান, তোমার লাইগা মন করে আনচান। এই, তার মানে আপনি হ্যাকার? আমার মোবাইল হ্যাক করে এসব নিয়েছেন? হোয়াট? একদম নাটক করবেন না। আমাকে অবলা ভাবার ভুল তো স্বপ্নেও করবেন না। মেডিকেল 2য় বর্ষের স্টুডেন্ট আমি। আপনাকে যদি 14 শিকের ভাত না খাইয়েছি তো আমার নাম। ওয়েট ওয়েট, নিজের এত সুন্দর নাম পাল্টে রাখার হুমকি দেওয়ার আগে দেখে নিন, হুমায়রা হাসান মেয়েটাকে চেনেন নাকি? এ তো আমার বন্ধু। বন্ধুর আইডি আপনি কোথায় পেলেন? আপনার বন্ধু আমার বোন।
তা কটা নাম্বার মিথ্যে কথা মিস্টার? একদম সত্যি কথা। তার ভাই আছে এটা জানে না? কেমন বন্ধু আপনার? সরি, তা এটা নাম্বার মিথ্যে কথা মিস্টার? হ্যাঁ, জানি তার ভাই আছে, আর এটাও জানি তার ভাই অস্ট্রেলিয়া থাকে পড়ালেখা করার সুবাদে। আবরার হাসান মানাব তার নাম। বাহ, লেখিকা তো আমার সম্পর্কে ভালো খবর রাখে দেখছি। সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন, সমস্যা কি আপনার? হুমায়রার ভাই, তাই তো এক কাজ করেন, হুমায়রাকে কল করুন। কথা শেষ হওয়ার আগেই আলিশা ঢলে পড়ল। মানাফ আলিশাকে আগলে নিয়ে গাড়িতে পিছনের সিটে বসিয়ে দিল। আলিশার যখন জ্ঞান ফিরেছে সে নিজেকে নিজের রুমেই আবিষ্কার করে। নাহার বেগম আলিশার পাশেই বসেছিলেন। আলিশার চোখ খুলতেই তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, মা, তোর কি হয়েছিল? তোর এই অবস্থা কি করে হলো? আমাকে এখানে কেন নিয়ে আসলে? একটা গাড়িতে করে কেউ তোকে এখানে পাঠিয়েছে, সাথে একটা কাগজে লিখেছিল অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তুই নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আলিশা বিষয়টা তার মায়ের সামনে ঘাটল না, মনে মনে ভাবতে লাগলো। লোকটা কি সত্যি হুমায়রার ভাই? কিন্তু সে বাংলাদেশে কবে আসলো? এইসব ভাবনার মাঝেই আলিশার মোবাইলটা বেজে উঠল। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। আলিশা নাহার বেগমকে বলল, আম্মু, একটু চিকেন স্যুপ করে নিয়ে আসো তো, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। যাচ্ছি। আর শোন, এই বিচার তোলা রইল, তোর বাবা একবার ফিরুক, তখন তোকে মজা বোঝাবো। নাহার বেগম চলে যেতেই আলিশা নিজের মোবাইল নিয়ে আগে অভ্রর নাম্বার এডিট করে নাগিন দিয়ে সেভ করলো। তারপর কল ব্যাক করতেই ওপাশ থেকে অভ্র হেসে বলে, তা শুনলাম চ্যাকা কি রাস্তায় পড়েছিল? এত ভালোবাসতে আমাকে, তাহলে পায়ে ধরে বলতে পারতে, ওঠো প্লিজ, আমাকে ছেড়ে দিও না, তাহলে ভেবে দেখতাম। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন মিস্টার অভ্রনান। আমি আলিশা আঞ্জুম, ভাঙলেও মজ খাই না। আপনার মতো মানুষের ভালোবাসা তো দূরে থাক, ভালো কথাকেও ঘৃণা করি। আপনার মস্তিষ্কে নিউরনের একটা কথা গেঁথে নিন, আলিশা আপনাকে ঘৃণা করে। আর হ্যাঁ, আপনার মতো অভ্রকে যদি পুতুল নাচ না নাচিয়েছি, তবে আমার নামও আলিশা আঞ্জুম না। আমি অপেক্ষায় থাকবো, দেখি কেমন নাচ নাচাতে পারো। আহিয়া নারায়ণ অভ্রকে নাচানো এত সহজ না। দ্য গেম স্টার্ট। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে নোটস করছিল আলিশা। এমন সময় অভ্র এসে বলে, হাই আলিশা। আলিশা অভ্রর কথায় পাত্তা না দিয়ে নিজের মোবাইলে লাউড স্পিকারে ব্রেকআপ সং ছেড়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। দিয়া আলিশার পাশে বসে মুখ টিপে হাসছে। অভ্র আলিশার কানের কাছে মুখ নিয়ে বলে, শোকে কি পাগল হয়ে গেলে নাকি মিস আলিশা? আলিশা গান বন্ধ করে বলে, পাগলের শোক মনে মনে, তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবে কে শুনি? কেমন আলিশা, আমাকে ভুলভাল বোঝাতে পারো, বাট নিজেকে কি বোঝাবে? পাগলের শোক মনে মনে, তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবে কে শুনি? নিজেকে বুঝিয়েছি আপনার মতো একটা পচা আনারসকে ডাস্টবিনে ফেলে দিয়ে সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, সেটাই মনোযোগী হব। এরকম নর্দমা কত আসবে যাবে। ওই যে একটা প্রবাদ আছে না, আঙ্গুর ফল টক, ব্যাপারটা সেরকমই হয়ে গেল। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, নাইস শোক। আপনি এমন কেন, রাজপুত্র না? যাকে না পেয়ে আফসোসে মরে যাব। আমার পিছে না ঘুরে নিজের পড়ালেখায় মনোযোগ দিন। আফসোস করে লাভ নাই। জানি আমার মতো সুন্দরী রূপবতী আপনার কপালে নেই। রাস্তা ছাড়ুন। আমি ডাক্তার আহিয়ান আনান অভ্র, আমার এক ইশারাতে মেয়েদের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলেদের জন্য লাইনের মেয়ে ঠিক আছে, কোনো ভদ্র মেয়ে লাইনে দাঁড়াবে না নিশ্চয়ই। অভ্র আলিশার হাত শক্ত করে ধরে বলে, খুব বার বেরোচ্ছে দেখছে, তুমি ভুলে যাচ্ছ আমি কে? আলিশা নিজের হিল দিয়ে অভ্রর পায়ে পাড়া দিয়ে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। কেউ ইট মারলে তাকে পাটকেল মারতে আলিশা জানে। বি কেয়ারফুল। আলিশা ক্লাসরুমের দিকে চলে গেল। সাথে দিয়া আর সুস্মিতাও। রোদ অভ্রকে বলল, তোর টোপ উল্টো না পড়ে যায় চাইলে জ্বালাতে। আলিশা তো নিজেই আগুন, সে জ্বালার চেয়ে জ্বলাবে বেশি। বাদ দে, আমি দেখে নেবো ওকে। প্যাকটেটেড মেয়ে, এই যুগে কে বিয়ের জন্য অপেক্ষা করে? বিয়ের আগে একসাথে সময় কাটানো কি এমন ব্যাপার? এখনো তো সময় এনজয় করার। তুই কি আলিশার সাথে এই জন্যই ব্রেকআপ করলি? ও রুম ডেট করতে মানা করেছে তাই? দেখ, ও যথেষ্ট রূপবতী, মেধাবী, ওকে বিয়ে করা যায়, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে
আর কি এমন ভুল জিনিস চেয়েছে? ভেবেছিলাম ব্রেকআপের কথা শুনলে রাজি হয়ে যাবে, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে। ছেড়ে দে অভ্র, ক্যাম্পাসে ওর সাথে এসব নিয়ে ঝামেলা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। অভ্র সহজে কাউকে ছাড়ে না, আর নিজের শিকার তো নাই। আগে প্রেম ছিল, এখন চলুন। সো দেখি ও আমার হাতে ধরা না দিয়ে কোথায় যায়। যত দূরে উড়ে যাক পাখি, সন্ধ্যা হলে আমার ঘরে বন্দি। বন্দি হওয়ার মতো পাখি আলিশা না, আমার যা মনে হয়। এই রোদ, তোকে কি আলিশা 10 টাকা ঘুষ দিয়ে ওর চামচামা করতে বলেছে? দেখি তোর আলিশা কোন ঘরে বন্দি হয়। রাত 9টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে মানাফ হুরাইয়ার রুমে এসে বলে, খিরে পেতনি, কি খবর? আমার খবর যাই হোক, তোমার খবর কি? আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? না, জানি না তো। এই দেখো, আলু আমাকে ব্লক করে দিয়েছে। আলুমিন আলিশা আঞ্জুম? হুম। মানাফ শব্দ করে হেসে বলে, এ আসলে এই মেয়ে মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী। ভাইয়া, আরে সামান্য কথায় নিব্বিদের মতো তোকে ব্লক করে দিল। এটা সামান্য কথা না। ও মাঝে মাঝে দু একটা ভিডিও করে, কিন্তু সেটা আমরা তিনজন ছাড়া কেউ দেখে না। তো তাতে কি এমন হয়েছে? তোর আইডি পাস ছিল আমার কাছে, আমি দেখে ফেলছি। এর জন্য এমন বিহেভ করবে? আর ওর লেখালেখির বিষয়টাও সবাই জানে না, তুমি সব ঘেঁটে দিছো। আচ্ছা, তোর বান্ধবী মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পাগলের মতো ভিজতেছিল, সাহায্য করে আবার ঝগড়টি মেয়েদের মতো ঝগড়া করাও শুরু করে দেয়। তাই পাগল থামাতে এটা বলেছি। এর জন্য এসব বলবা? আর কোনো কথা ছিল না? শোন, তোর আলুকে বল আমাকে ধন্যবাদ আর ট্রিট দিতে, সাথে আমার কোট দিয়ে যেতে, সুন্দর করে ওয়াশ করে। আমি কল করব, তুমি সরি বলবা। যদি সরি বলো তাহলে তোমাকে ধন্যবাদ বলতে বলবো। লাগবে না, ধন্যবাদ বলবো না, সরি। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতো, সাহায্য করেছি, আবার সরিও বলবো? থাক তুই তোর আলু পটল তরকারি নিয়ে। ভাইয়া, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ভালো ভালো সরি বলে দে। বলবো না সরি, কি করবি? বাবার কাছে বিচার দিব। দে, কে ধরে রাখলো? আমিও বলবো সৌরভ দাদাবাবুর কথা, তার বাচ্চা মেয়ের হবু জামাই বলে কথা, শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দেব। তুই এত বাজে কবে হলি? যা, অমনি বাজে হয়ে গেলাম। আর হ্যাঁ শোন, আমি কাউকে সরি বলি না, তবুও ভুলটা আমার হলে ভেবে দেখতাম। ভুল তোর আলুর, সরি হোক বা ধন্যবাদ সেটাও বলতে হবে তোর আলুর। মিসেস সেলিনা এসে বলে, এত বড় হয়ে গেছিস এখনো ঝগড়া করিস বাচ্চাদের মতো। তাড়াতাড়ি খেতে আয়, রাত কত হয়েছে খবর রাখিস? রাতের 11টায় বাসায় ফিরল আলিশা। নাহার বেগম খাবার টেবিলে খাবার বাড়তে বাড়তে বলেন, ফ্রেশ হয়ে একসাথে খাবো। মা দেখো, আমাকে এই মুহূর্তে কোনো প্যারা দিও না প্লিজ। আমি জানি তুমি এখন কোনো একটা ইস্যু নিয়ে কথা বলা শুরু করবা। প্লিজ মা, সারাদিন ক্লাস পড়া সব করতে করতে আমি টায়ার্ড। কথা কম বলে তাড়াতাড়ি আয়। আলিশা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে চেয়ার টেনে বসলো। নাহার বেগম আলিশার প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, কালকে বৃহস্পতিবার, কালকে তোর পুপির বাসায় যাব বসুন্ধরা। আমি যেতে পারবো না আম্মু, সপ্তাহখানিক পর আমার এক্সাম। আমি খুব চাপে আছি। তুই বই নিয়ে যাবি সাথে, কিন্তু যেতে হবে। জোর করো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আব্বু, বারবার এক কথা বলো না। আলিশা খাবার শেষ করে নিজের জন্য এক কাপ কফি করে নিয়ে পড়ার টেবিলে বসলো। বই খুলে বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে গেল অতীতে। তখন সবে নতুন নতুন ক্লাস শুরু করেছে, কয়েক মাস হবে। শ্রাবণ মাসের শুরুর দিকে হঠাৎ বৃষ্টির মতো দেখা হয় অভ্রের সাথে। ক্লাস শেষে রাতে 9টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়। কোনো দোকানের ছাউনির নিচে যাবে তার আগেই অভ্র একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, কোন ইয়ার? আলিশা কথার উত্তর দিচ্ছে না, ছাতাও নিচ্ছে না। অভ্র নিজেই ছাতা মেলে দিয়ে বলে, আমি অভ্র, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সেম কলেজ। এবার আলিশা ছাতা নিল, আস্তে করে বলল, আমি প্রথম বর্ষের। নিও। আচ্ছা, কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দিই। আমার নিজের গাড়ি, মানে আমার নিজের গাড়ি, মনে করবে না আশা করি। কিন্তু ভাইয়া, আমার আর আপনার রাস্তা তো ভিন্ন। রাস্তা চাইলেই এক করা যায়, চলো তো। ও হ্যাঁ, নামটা কি তোমার? আলিশা আঞ্জুম। আলিশার ভাবনার মাঝেই পরপর কয়েকটা টেক্সট টোন বেজে উঠল ফোনে। ভাবনা থেকে বের হয়ে ফোন হাতে নিতেই টেক্সটগুলো পড়ে ভ্রু কুচকে বলে, হোয়াট? টেক্সটগুলো কারো নয়, অভ্রের পাঠানো।
জান, আজকে তারিখ মনে আছে? পাখি, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? ওয়াটার লিলি, তুমি কি সত্যি আমাকে ভুলে যাবে? ডিয়ার রেইনবো, আমার কথা তোমার মনে পড়ছে না? আমরা কত রাত কথা বলে পার করেছি। জাস্ট একটা রাত আমার সাথে কাটাতে বলেছে, এর জন্য তুমি আমাকে ছেড়ে দেবে? আলিশার টেক্সটগুলোর দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে উঠল। রিপ্লাই লিখছে আর ডিলিট করছে। ততক্ষণে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। হুট করে পরিচিত নাম্বার থেকে কল আসা শুরু করলো। রিসিভ করবে না করতে করতে রিসিভ করে কানে ধরলো মোবাইলটা। ওপাশ থেকে এলোমেলো শব্দে অভ্র বলছে, আমি তোমাকে ভালোবাসি, বুঝছো? এই কথাটা মাথায় রেখো। অভ্র নিজের জিনিসে কারো ছায়া সহ্য করে না। এই মধ্যরাতে মাতাল হয়ে একটা মেয়ের সাথে অসভ্যতা করতে লজ্জা লাগে না? একদম আমার সাথে বাজে কথা বলবে না। একদিন সহ্য করো না, ব্রেকআপ হওয়ার আগে আরেকজন ছুটিয়ে নিলে। আমি তো আলিশাকে চিনি না। অভ্র, তুমি যদি ভাবো তোমার বাজে কথা আমি সহ্য করব, তাহলে ভুল ভাবছো। নিজের মতো ভাবো সবাইকে। একদম কথা বলবি না। তোর সাথে বিয়ের আগে বাসর করতে চেয়েছে, তাই বলে ব্রেকআপ মেনে নিলি? তাহলে দিন দুপুর অন্য ছেলে বাহুতে কি করছিলি? তোমার বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে প্রথম দেখেছিলাম তোর স্কুলের র্যাকটেতে। তারপর থেকে তোর কথা ভেবে তোকে কত খুঁজেছে। সে আবার দেখা হলো আমার কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে। তুই কেন আসলে সেদিন? না তুই আসতি, আর না তোর সাথে আমার প্রেম হতো। আলিশা কল কেটে দিল। এখন কথা বলাই বেকার। হাঁটুতে মুখ গুজে কান্না করা শুরু করলো। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। আজ রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সময় এই এক সমস্যা। এদিকে ক্লাসের সময়ও হয়ে যাচ্ছে। হাতে ছাতা, কাঁধে ব্যাগ। মানাফ আজ অফিস জয়েন করবে, তাই সকাল সকাল বের হলো বাসা থেকে। মানাফের সাথে হুমায়রাও আছে। গাড়ি চলছে। হুট করে হুমায়রা বলে, ড্রাইভার, গাড়ি থামান তাড়াতাড়ি। গাড়ি থামাতেই হুমায়রা আলিশাকে কল করলো। যদিও গাড়ি দেখেই আলিশার বুঝতে বাকি নেই। গাড়ির ডোর খুলে ভেতরে ঢুকতেই চিৎকার করে বলে, আপনি? আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান। আমি এই বাদর মহাশয়ের ভাই। আলিশা আস্তে করে বলে, এটাই তোর ভাই? সিরিয়াসলি? তোর এই অভদ্র ভাইয়ের এত প্রশংসা করতে? এই যে মিস লেখিকা, আমি আপনাকে সাহায্য করলাম, আবার অভদ্রও হলাম? তা নয় তো কি? কারো ব্যক্তিগত ভিডিও পারমিশন ছাড়া দেখা কোথাকার ভদ্রতা? এটা আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছেতে না। ওর পাসওয়ার্ড হ্যাক করেছিলাম, ও কি করে সেটা দেখার জন্য। হুট করে তোমার ভিডিও সামনে চলে আসলে দেখে ফেললাম। বাই দা ওয়ে, তোমার লেখা তুমি আসবে বলে গল্পটা কিন্তু দারুণ। শুভকামনা রইল আগামীর জন্য। আপনি আমার লেখা পড়েন? পড়ি মাঝে মাঝে, মোটামুটি ভালো লিখো, তবে আরও ইমপ্রুভমেন্ট দরকার। ব্যাপার না, চেষ্টা করলে হয়ে যাবে। আলিশা ছোট করে বলল, ধন্যবাদ। কি বললে শুনতে পাইনি, আবার বলো। হুমায়রা কলেজ কেটে চলে এসেছি, তুই নামবি নাকি থাকবি? ওদের আগে মানাফ নেমে গাড়ির ডোর খুলে দিল। হুমায়রা আর আলিশাও নেমে আসলো। দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত নিজে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করা বৃথা চেষ্টা করে পাশের দেয়ালে সজোরে আঘাত করল। দেয়ালে আঘাত করলে আঘাত নিজের কাছেই ফিরে আসে, কিন্তু এই মুহূর্তে হাতের আঘাতের চেয়ে হৃদয়ের আঘাত বেশি, তাই অনুভব হচ্ছে না। আলিশা আগে চলে আসলো। হুমায়রা কি যেন বলছে মানবকে। আলিশা ক্লাসরুমে ঢুকবে তার আগেই অভ্র ক্লাসের আলিশার হাত ধরে টেনে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো। কি সমস্যা আপনার? মেয়ে দেখলেই টানাটানি করতে ইচ্ছে করে? ওই ছেলেটাকে আপনাকে কেন বলবো? বলতে হবে, কারণ এখন আপনারা ভাইরাল টপিক। আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। অভ্র আলিশার হাত পেছন থেকে দিয়ে ঘুরিয়ে নিজের একদম কাছে এনে বলে, তুই আমার মানে আমার, আমার না হলে অন্য কারো না। তোর বিয়ে দরকার, তাই তো? যা, কাল যাবো তোর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। একটা কথা আছে না, রাত গেই তো বাদ গেই। সো মিস্টার অভ্র, আপনিও সেভাবে আমার জীবন থেকে আউট হয়ে গেছেন। এখন আপনি আমার এক্স। আর হ্যাঁ, ওই ছেলেটা প্রেজেন্ট। আলিশা, অভ্র যতদিন বেঁচে আছে তোমার প্রেজেন্ট ফিউচার সব সে। তো ডাক্তার আইহা নানান অভ্র, আপনি স্ব ইচ্ছায় তো আমাকে ছাড়বেন নাকি লোক জড়ো করব? অভ্র আলিশাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ঠিকানা একটাই, মিসেস অভ্র। আলিশা ক্লাসে এসে ক্লাস করলে পুরো ক্লাসে হুমায়রার সাথে কোনো কথা হলো না।
ক্লাস শেষ করে গ্রুপ স্টাডি করতে বসবে তার আগে হুমায়রা বলে, কি রে, অভ্র আবার এমন করছে কেন? পাগল উন্মাদ হয়ে গেছে। এখন বলেও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সেটা তো ভালো কথা, ঝগড়া মিটিয়ে নে। ভালো কথা তোর জন্য, আমার জন্য না। যে ছেলে সামান্য রুম ডেটকে ইস্যু করে ব্রেকআপ করে দেয়, তার সাথে আমার হবে না। এর চেয়ে তোর ভাই ভালো। এরকম ছেলে পেলে ঝুলে পড়বো। মারাফ অফিসে এসে সবার সাথে পরিচিত হয়ে সিজার কেবিনে এসে বসলো। কফি মগে চুমুক দিতে দিতে আলিশার পেজে ঘুরছিল। আলিশার আজকের পোস্ট চোখে পড়ল, যেটা ঘন্টাখানেক আগেই করেছে। যে চলে যেতে চায় তাকে আটকাবে না, বরং যেতে দাও। জোর করে ঘর পেলেও মন পাওয়া যায় না। পোস্ট পড়ে মানাফ বিড়বিড় করে বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, তোমার গুণে খুন। এখন বেঁচে থাকতে হলে আমার তোমাকে প্রয়োজন, মিস লেখিকা। এমন সময় হুসনা কয়েকবার ডোর নক করে, বলল, স্যার আসতে পারি? পার কয়েক বলার পর মানাফ খেয়াল করলো, নিজের দিকে তাকিয়ে বলে, আসুন। স্যার 12টা বাজে মিটিং আছে, আমি সব ফাইল রেডি করে এনেছি, আপনি একবার চেক করে নেবেন। ফাইলগুলো নেওয়ার সময় মানাফ খেয়াল করলো হুসনা শাড়ি পরা। কোনো কিছু দ্বিধা না করেই জিজ্ঞেস করলো, আপনি অফিসে শাড়ি কেন পরে এসেছেন? স্যার এটাই তো রুলস, সব মেয়ে স্টাফরা শাড়ি পরবে। আর ছেলে স্টাফরা কি পাঞ্জাবি পরে আসে? না স্যার, তা কেন হবে, তারা নিজের ইচ্ছে মতো ড্রেস পরে আসে। ওহ, আমি ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরে অফিসে বিয়ের আয়োজন করতে আসে হয়তো। তা এই নিয়ম কে করলো? কামাল সাহেব। বাবা কিছু বলেনি? স্যার এসব বিষয় তেমন একটা খেয়াল করেন না। আগামীকাল থেকে নিজের স্বাচ্ছন্দ্য মতো ড্রেস পরে আসবে, তবে হ্যাঁ, অবশ্যই রুচিসম্মত হতে হবে। জি স্যার। হুসনা চলে আসবে এমন সময় মানাফ বলে, আমার জন্য 1 কাপ সুগার ফ্রি কফি পাঠিয়ে দেবেন। হুসনা বাহিরে এসে আনন্দ মুচকি হাসছে, মনে মনে বলছে, ইস, মিস্টার হবু জামাই একবার আমার দিকে ভালো করে তাকালো না। আলিশা স্টাডি কমপ্লিট করে বাসার দিকে রওনা দিয়েছে, এমন সময় তার সামনে এসে হাজির। রাস্তা ছাড়েন ডাক্তার অভ্র। রাস্তা ছাড়ার জন্য আটকে নি মিস হবু ডাক্তার। আমার সাথে আপনার এমন কোনো সম্পর্ক নেই যার সুবাদে আপনি এই বিহেভ আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমাদের কি ব্রেকআপ হয়েছে? এই রাতের বেলা আপনার সাথে ফালতু টপিক নিয়ে কথা বলার মুড বা ইচ্ছে কোনোটাই নেই। সো আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আপনার তোমার কোনো রাস্তা নেই রেনবো। তোমার রাস্তায় আমার রাস্তা, আমার রাস্তায় তোমার রাস্তা। এখন বলো তো, আমাদের কি ব্রেকআপ হয়েছে? আপনার সাথে ফালতু কথা বলার টাইম আর ইচ্ছে কোনোটাই নেই। না, মনে একজন বলেছিল সম্পর্ক থাকলে বিচ্ছেদ হয়, প্রেম থাকলেও বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসা নাকি কোনো বিচ্ছেদ নেই। তাই জিজ্ঞেস করলাম। জীবন থেকে সময় আর কথা দুটোই হারিয়ে যায়, আর আমি হারানো জিনিস ফিরে পেতে চাই না। আমি চাই সব হারিয়ে যাওয়া জিনিস নিখোঁজ হোক, আমার জীবন থেকে সেসব একেবারেই জন্য মুছে যাক। আলিশা, আই লাভ ইউ। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। তোমার ঘৃণার মধ্যে ভালোবাসা খুঁজে নেব, তবু ছেড়ে যেও না প্লিজ। যে বিহেভ আপনি করেছেন সেটা আসলে আপনি না। আপনাকে এমন শান্ত মেজাজ দেখে হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, আলিশা দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। আর হ্যাঁ, আপনি বলেছিলেন আমার মতো আলিশার টাকা ছিটালে অভাব হবে না, সো তাদের কাছে যেতে পারেন। না আপনি আর না আপনার টাকা, দুটোর কোনোটারই দরকার নেই আমার। সম্পর্কে ঝগড়া, মান, অভিমান থাকবে, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? মান অভিমান আর অসম্মান, অপমান ভিন্ন জিনিস। দেখো, এতক্ষণ ধরে ভালোভাবে বলছি, এরপর আর ভালোভাবে বলবো না। সোজা তুলে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আহিয়ান আর অভ্র আজ পর্যন্ত কোনো কিছু চেয়ে পায়নি। জোর করে শরীর পাওয়া যায়, মন না। অবশ্য আপনার দরকার তো আমার শরীর। অভ্র নিজের গাড়ির সাথে আলিশাকে চেপে ধরে বলে, এমন হয়নি। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে ভালোবাসি, তাই চেয়েছি তোমার সাথে ইন্টিমেট হতে, কিন্তু তার মানে এটা নয় যে আমার ভালোবাসা মিথ্যে। আর আজকাল বিয়ের আগে এসব হচ্ছে, এটা এমন কোনো বিষয় না। সো হোয়াট মিস্টার অভ্র, আপনি জানেন আমি কেমন, আমার ফ্যামিলি কেমন। আপনি কি করে ভাবলেন আমি এসব মেনে নিব? তার মানে আপনি আমাকে বুঝতেই পারেননি। আলিশা অভ্রের হাতে দাঁত বসিয়ে দিল। অভ্র আলিশাকে ছেড়ে দিল, আলিশার দিকে তাকিয়ে বলে,
মানে এখন তুমি বাচ্চাদের মতো কামড়াকামড়ি করবে? আলিশা কিছু বলবে তার আগে ঈশান বলে। অভ্র নিজেই হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ডক্টর অভ্র। তো নিশ্চয়ই বড় ফুপির ছোট ছেলে ঈশান। হ্যাঁ একদম, কিন্তু আপনি জানলেন কি করে? হবু শ্বশুর বাড়ির এটুকু খোঁজ রাখবো না? মানে কিছুই বুঝলাম না। তুই কেন এসেছিস? ঈশান, কিছু মানুষের জেগে জেগে স্বপ্ন দেখে, তাদের কথা বাদ দে, চল। শালাবাবু, কিছু মানুষ অভিমান করে ওই দূর আকাশের মেঘের মতো, কিন্তু মেঘ কেটে গেলে তারা কিন্তু আমার হাস্যোজ্জ্বল। আলিশা ঈশানের বাইকে বসে অভ্রকে উদ্দেশ্য করে বলল, যাকে ছেড়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেওয়ার মতো মেয়ে আলিশা না। আলিশা চলে যেতেই রোদ বলে, অভ্র, তুই এসব কি করছিস? নিজেকে একবার দেখ, তোর সাথে এসব যায় না। তুই ডাক্তার। অভ্র যার জন্য কত মেয়ে পাগল। আমার কত মেয়েকে চাই না, এখন আমি আলিশাকে চাই, মানে ওকে আমার লাগবে। কিছু দূর এসে ঈশান বলে, তবে যাই বলিস, জিজুকে কিন্তু আমার পছন্দ হয়েছে। হ্যান্ডসাম আর ড্যাশিং। ঈশান, চুপচাপ বাইক ড্রাইভ কর। আর জিজু কে রে? ও একটা হাফ মেন্টাল। বুঝি বুঝি নিশ্চয়ই ঝগড়া হয়েছে। ব্যাপার না, এসব তো থাকবেই। তবে আমি কনফিউজড, আসলে আমার জিজু কে? বাইক থামা, এক্ষুনি থামা। কি হলো? জিজুকে কনফিউজ মানে? যার সাথে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও ভাইরাল। কি সুন্দর ক্যাপশন, বৃষ্টি বেলাসে মজেছে কপত কপতি। হোয়াট? তুমি জানো না? এই দেখো। এসব কি? এসবের মানে কি? কে করলো? দুদিন ধরে এটা ভাইরাল টপিক, কত কত সুন্দর সুন্দর কমেন্ট। আলিশা ঈশানকে সবটা খুলে বলল, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে। আগামীকাল এই ছেলে তোমাকে দেখতে আসবে। মানে আমার কোনো মতামত নেই? আমাকে একবার জিজ্ঞেস করবে না? আমি এখন পালাবো তোর সাথে। বাইক ঘোরা। না না, তোকে আমি বিয়ে করব না। আমার জিয়ে বাস হৃদা, ওকে আমি খুব ভালোবাসি। তোকে বিয়ে করবে কে? রাম ছাগল। তুই শুধু আমার সাথে থাকবি আমাকে রক্ষা করার জন্য। তুই বাসায় চল, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না। সবাইকে সবটা বুঝিয়ে বল। তোর ভরসায় যাচ্ছি। যদি আমার কথা কেউ না শুনে তবে তুই কিন্তু আমাকে নিয়ে পালাবি। হ্যাঁ, তোর তো আমাকে ফাঁসাতেই হবে। ভাই হিসেবে এটা তোর দায়িত্ব। মেরি বেহনা, জো আপকা মর্জি। মানাফ অফিস থেকে বের হয়ে গাড়িতে বসবে এমন সময় সুহানা এসে বলে, স্যার প্লিজ হেল্প মি। কি সমস্যা? আমাকে একটু লিফট দিতে হবে। মানাফ আর কোনো কথা না শুনে ড্রাইভারকে বলল, ড্রাইভার তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে আমার। সুহানা বোকার মতো দাঁড়িয়ে রইল, মনে মনে বলছে, বজ্জাত ছেলে, লিফট দিবে না বলে দিলেই হয়। সুহানা একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে নিজের মোবাইল বের করে হুমায়রাকে কল করলো। অপর থেকে রিসিভ হতেই সুহানা বলে, একবার বিয়েটা হতে দাও ননদিনী। তোমার ভাইয়ের একদিন কি আমার যতদিন লাগে। তা হয়েছে কি সুহানা আপি? তোমার ভাই তো অ্যাটিটিউডের বস্তা। আচ্ছা আপি, তুমি কি জানো কাল ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে? মানে কি বলছো? জানো না তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা চলছে? সেটাই তো, আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। সুহানা কল কেটে দিল। হুট করে মুড খারাপ হয়ে গেল। এটা কি করে হতে পারে? মানব শুধু আমার, আমি থাকতে ও অন্য কাউকে কেন দেখতে যাবে? শান্ত নদী যেমন জোয়ারে ভরে ওঠে ঠিক তেমন ভাবে সুহানার চোখ ভরে উঠল। সেলিনা বেগম তার হাজবেন্ড মনির সাহেবকে বললেন, কথা ছিল মানাহাবের জন্য আমার ভাইয়ের মেয়ে সুহানাকে বউ করে আনবে। কত কথাই তো থাকে, সব কথা কি রাখা হয়? ছেলে বড় হয়েছে, তার ইচ্ছে আছে, আমাদের কি এতে? তাই বলে একবার মেয়েটার কথা ভাববে না? কত আশা ছিল এবাড়ির বউ হবে। জীবনে কার সব আশা পূরণ হয় বলো তো? কিন্তু এটা তো একরকম ধোঁকা। ব্যাস, অনেক হয়েছে, আর একটা কথাও শুনতে চাই না এ বিষয়ে। মানাফ নিজের রুম থেকে বের হয়ে বলে, কোনো কথা আর হবে না বাবা। মনির সাহেব সেলিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানাফ চেয়ার টেনে বসতে বসতে বলে, কি দেখছো? বলো না কি কথা আর হবে না। মনির সাহেব হেসে বলেন, তোর বিয়ের কথা। আগে তোর মা সারাক্ষণ তোর বিয়ে বিয়ে করে পাগল করে দিত, আজকের পর থেকে তো সে কথা আর হবেই না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কথা বলছো, সেটা বলতে চাইছো না।
সেলিনা বেগম বলেন, তোর বিয়ের কথা ছাড়া আর কি কথা আছে? বলছিলাম হুমায়রার বিয়েটাও দিয়ে দেওয়ার কথা। কি বলো? ও পড়ছে পড়ুক, সময় হলে দিয়ে দেব। হুমায়রা বলে, তোমরা আমাকে বলো তো কোন মেয়েকে দেখতে যাবে? কেন, তুই জানিস না? সেলিনা বেগম আর কিছু বলার আগেই মানাফ বলে, তোর জন্য সারপ্রাইজ, গেলেই দেখতে পারবি। মা তুমি থেমে গেলে কেন বলো তো, আমি জানি না। না আম্মু, একদম বলবা না, কালকে বিকেলেই জানতে পারবি। দূর দূর আর জানা, কত ইচ্ছে ছিল সোহানা। হুমায়রা সেসব কথা বাদ দাও। মনির সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, সুহানার কি খবর? ওর বিয়ে হয়েছে? তুমি নিজে চিন্তা করো, সোহানার খবর তোমার না রাখলেও হবে। এবাড়ির কেউ আমার পরিবারের কাউকে নিয়ে কোনো কথা বলুক, আমি চাই না। কি হয়েছে আম্মু, এভাবে বলছো কেন? খেতে বসেছ, খাবার খাও। খাবার সময় এত কথা বলার কি আছে? হাঁটা। আলিশা এসে ফ্রেশ হয়ে কাজিনদের সাথে বসেছে। মিম, ঈশান, সাফিন, ফিদা সবাই মিলে গভীর চিন্তায়। সাফিন বলল, তুই কি চাস সেটা বল। আমি বিয়ে করতে চাইছি না। তোর আর অভ্রের ভালোবাসা কেমন ছিল? আই মিন টাইম পাস নাকি সিরিয়াস? আমাকে দেখে তোমার টাইম পাস করার মতো মেয়ে মনে হয়? রেগে যাচ্ছিস কেন? তাহলে অভ্রকে ফোন কর আর ওকে মানা ফের আসতে বল। না, ওকে আমার লাইফে চাই না। যা শেষ হয়েছে সেটা শুরু করার প্রশ্নই ওঠে না। তাহলে আর কি করবি? ভালো মেয়ের মতো বিয়ে করে নে। তুমি বড় হয়েছো বাতাসে, বুঝলা? তোমার মাথায় হাড়ি ভর্তি কোপর। কই বিয়ে ভাঙার বুদ্ধি দিবা, তা না উল্টা ফাউল কথা বলো। ঈশান বলল, সমাধান আমার কাছে আছে। এক কাজ কর, ওই ছেলে তো তোর পরিচিত, তুই ওকে বল বিয়ে ভেঙে দিতে। সেটাই ঠিক হবে। মিম বলল, এসব কিচ্ছু করতে হবে না, দেখতে আসতে চাইছে আসুক, আসার পরে তোদের যখন আলাদা করে বলতে দেবে তখন ছাড়ি দিবি ইচ্ছে মতো। আলিশা বলল, সব বাদ, একটা জিনিস খেয়াল করেছো? ফিদা সেই কখন থেকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। আলিশা ফিদার হাতে চিমটি দিয়ে বলে, কিরে ক্যাপ্টেন, প্রেমে টেমে পড়লি নাকি? ফিদা বেখেয়ালি ভাবে বলে, হুম? সবাই একসাথে বলে, মানে? আরে কিছু না, কোনো প্রেম টেম নেই, তোদের তালে পড়ে ভুলভাল বলে ফেলছি। তুই যা বলিস এটা আমরা বিশ্বাস করব না, সত্যিটা বল। সত্যিটা হলো আমি লেকচারারের প্রেমে পড়েছি। শফিকা হাসান তার নাম। নামের মতোই কিউট দেখতে। ক্লাস কি করব, তাকে দেখেই সময় পার হয়ে যায়। থাপ্পড় দিয়ে তোর প্রেম বের করে দেব। তোর বয়স হয়েছে প্রেম করার? ঈশানের কথা শুনে আলিশা বলে, বাহ ভাই বাহ, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। তোর হৃদয় যেন কোন ক্লাসে পড়ে? আলু, সেসব কথা বাদ, এখন তোর বিয়ের কথা বল, সেটা কি করা যায়? এখন তো চুপ থাকতে বলবি। নিজে অন্যের বোনের সাথে প্রেম করবে সেটা কমন, আর তোর বোন প্রেম করলে চলে যায় মন। সাফিন বলে, আরে ইয়ার তোরা থামবে, আমি তোদের বড়, ভুলে গেছিস? মিম বলে, তুমি বড়, তুমি এই প্রেমের অনুমোদন করেছ, এবার সামলাও সবার প্রেম। রাইমা ফুফি এসে বলে, তোমাদের প্রেমালাপ বন্ধ হলে সব কয়টা খেতে আয়, এক একটা দামড়া হয়ে গেছে, এখনো নিজেদের ভালো বোঝে না। প্রেম করে বিয়ে করতে হবে কেন? আমরা প্রেম করিনি, আমাদের কি বিয়ে হয়নি নাকি মন মতো জামাই পাইনি? মা কি শুরু করলে? তুমি যাও, আমি ওকে নিয়ে আসছে। সাপিন, তোর জন্য সব কয়টা নষ্ট হয়েছে। তুই ভালো হলে ওরাও ভালো হতো, সব নষ্টের মূল তুই। বড় হয়েছি, এটাই সবচেয়ে বড় ভুল। এবার চুপচাপ ওদের নিয়ে খেতে আয়, মূল যেমন হবে শাখাও তো তেমনই হবে। ফুফি চলে যেতেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। প্রত্যেকবার এটাই হয়, যে ভুল করুক বকা লাস্টে গিয়ে সাফিনের মাথায় ওঠে। ডাক্তার আরাফাত আনানের একমাত্র আহিয়ান আনান অভ্র। অভ্র নিজের বাবার মুখোমুখি হয়ে বসে আছে। একটু দূরেই দিশা বেগম দাঁড়িয়ে আছে। দু বাপ বেটার মেজাজ খুবই ঠান্ডা, তাই ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাক্তার আরাফাত শান্ত স্বরে বললেন, মেয়েটিকে? বাবা অ্যাডভোকেট লিয়াকত হোসেন, নাম তো শুনেছ। তার মেয়ে আলিশা আমাদের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তা কতদিন ধরে এইসব চলছে? বাবা, আমি ওকে ভালোবাসি, আমাদের মতো চলাচলে নেই। তোমাকে বললাম
তুমি আমাকে তোমার ডিসিশন শোনাও। মেয়ে আমার পছন্দ, তবে শর্ত হলো কোনো রকম অভদ্র আচরণই মানব না। এবারের বউ হলে এবারের রুলস ফলো করতে হবে। এটা বাড়ি, জেলখানা না। এখানে কিসের রুলস? আর হ্যাঁ, তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আলিশা যথেষ্ট ভদ্র মেয়ে, ওকে তোমার ভদ্রতা শেখাতে হবে না। কবে যেতে হবে আমাদের? যত দ্রুত সম্ভব। যাও, মেনে নিলাম। তো মনে রেখো, মানিয়ে কিন্তু তোমাদের নিতে হবে। তুমি ওকে আমার করে দাও, বাকি সব আমি বুঝে নেব। ওকে, তুমি রিল্যাক্স হও, আমি তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করব। অভ্র যাওয়ার আগে বলে গেল, বিশ্বাস করলাম, আমি জানি আমার বাবা কথার খিলাফ করে না। অভ্র চলে যেতেই দিশা বেগম নিজের হাজবেন্ডের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এত সহজে মেনে নিলে? একমাত্র ছেলে, হাত ছাড়া তো করা যাবে না। আর মেয়ের ফ্যামিলি ভালো, সমস্যা তো নেই। আর দুজনেই যেহেতু একই লাইনে, দুজনকে বুঝতে সুবিধা হবে। দেখো, ছেলের সাথে কোনো মাইন্ড গেম খেলো না। তুমি জানো তোমার ছেলে কেমন, একই রক্ত তোমাদের। তাই যা মুখে বলছো সেটাই তুমি কি করবে আশা ভাবো করি। আমি বাইরে যেভাবে কেস সলভ করি পরিবারে সেটাই করব? না ডিয়ার ওয়াইফ, এখানে যা করার মন থেকে করব, চিন্তা করার কোনো কারণ নাই। 2-1 দিনের মধ্যেই মেয়েকে দেখিয়ে আংটি বদল করে রাখবো। তারপর বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে শুভ কাজে দেরি না করেই ভালো। তুমি তো চিন্তা করো না। দিশা বেগম বললেন, মনে রেখো, ছেলে কিন্তু আমাদের একটাই। তাই যা করবে ভেবে চিন্তে করবে, এমন কিছু করবে না যাতে ছেলেটাকে হারাতে হয়। মানব বারবার আলিসার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এর মধ্যেই হুমায়রা বলে, আসবে। আয় পেতনি। তুমি কোন মেয়েকে দেখে পাগল হয়ে গেলে? দেশে আসলে মাত্র কয়েকদিন আগে। কালকে দেখলেই বুঝতে পারবি কোন মেয়ে। ভাইয়া, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস। কোনো জিনিস দেখেই ভালো লাগে, কিন্তু ভালোবাসা তো সহজ না। সেটা তোর থেকে আমি ভালো জানি। সব বুড়িদের মতো জ্ঞান দিবি না। একটা কথা মনে রেখো, একটা ভুল ডিসিশন অনেকগুলো মানুষের জীবন এলোমেলো করে দিতে পারে, আর একটা সঠিক ডিসিশন সব এলোমেলো জিনিসকে গুছিয়ে নিতে পারে। বড্ড বড় হয়ে গেছিস, আর তুই কাল দেখলেই বুঝতে পারবি ভুল নাকি ঠিক। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম নেই। আমি তো 1000 বছর পরেও বলতে পারবো, হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসতাম। ঠিক তখন ভেতর থেকে আওয়াজ আসবে, এখনও তো বাসিস। তখন আমি অন্য কারো, সে অন্য কারো, কিন্তু আমার ভালোবাসাটা একান্ত আমার। তবুও ফিরবো না, তবুও ফেরাবো না। কিছু ভালোবাসার দূরত্ব থাকাই শ্রেয়। অভ্র নিজের নিউজ ফিডে সদ্য আলিশার পোস্ট দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। খুব শান্ত মেজাজে একটা কমেন্ট করলো, ভুল থেকে যদি ভালো কিছু হয় তো সেরকম ভুল ক্ষমা করে জীবনটাকে নতুন রঙে রাঙিয়ে নেওয়া ভালো। হারিয়ে ফেলার আগেই ফিরে নিতে হয়। রাত বাজে একটা। আলিশা অভ্রের কমেন্ট দেখে সাথে সাথে পোস্ট ডিলিট করে দিল। অভ্র হেসে বলে, তোমাকে আমার কাছে ফিরতে হবে। আমি এতটাও লুজার না। দেখি তুমি কতটুকু করতে পারো। অভ্র ছাড়া আলিশার অন্য কোনো কাছে নেই। সবাই ঘুমিয়ে আছে। গভীর রাতের সাথে নিস্তব্ধতাও বাড়ছে। একাকিত্ব আর দুঃখগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। রাতের গভীরতা তারাই মাপতে পারে যারা রাতে ঘুমের পরিবর্তে বিরহ বয়ে বেড়ায়। জানালার পর্দা সরিয়ে গ্রিলে মাথা দিয়ে দূর আকাশের পানে তাকিয়ে থাকতে থাকতে অতীত কিছু স্মৃতি ভেসে উঠল আলিশার চোখে। অভ্র আলিশা দুজনেই দিনের বেলায় ব্যস্ত পড়ালেখা শেষ করে তাদের কথা বলা শুরু হতো 12টার পরে। বেশিরভাগ সময় আলিশা ঘুমিয়ে পড়তো। ওপাশ থেকে অভ্র টেক্সটের পরে টেক্সট করে যেত। এপাশ থেকে কোনো উত্তর নেই। ঠিক এমন হলো আরেকদিনও। সেদিন অভ্র বলেছিল, যাই হোক, আজ ঘুমাবে না? আলিশা চেষ্টা করেও ব্যর্থ। পরের দিন সকালবেলা যখন মেডিকেলে পৌঁছালো, অভ্র আলিশার সাথে রেগে একটু দূরত্ব দাঁড়িয়ে নিল। আলিশা দৌড়ে অভ্রের সামনে যেয়ে বলে, তুমি রাগটা কার সাথে করবে, আমার সাথে নাকি ঘুমের সাথে? আমার কোনো রাগ নেই। এই কথার মধ্যেই তো এক আকাশ রাগ, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে। এটা আর নতুন কি? আমাকে রেখে একজন ঠিকই ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করো, আমি ঘুমের 1 সেকেন্ড আগেও জানি না আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু জানো, ঘুম ভাঙার পর আমার কতটা কষ্ট হয়, নিজের প্রতি রাগও হয়। এখন আমি কি করতে পারি? আমি বলবো না, আর এমন হবে না, কারণ আমার প্রতি আমার বিশ্বাস থাকলেও ঘুমের প্রতি নেই।
তাই মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়লে রাগ না করে তুমিও ঘুমিয়ে পড়বা। কেউ কেউ বলছে সে চলে যাওয়ার পর ওর চোখের পাতায় ঘুম ধরা দেয় না। আমাকে আর একটু কম ভালোবাসবা। এত ভালোবাসলে আমার ভিতর ভয় তৈরি হয়। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। অভ্র আলিশার কপালে আলতো চুমু এঁকে দিয়ে বলে। আমি আছি তো, ভয় পেতে হবে না। আলিশা চোখের জলটুকু মুছে নিয়ে বলে। তুমি এই আছো অভ্র, আমি তোমাকে চাই না একটুও না। তোমাকে পেলে আমি নিজে হেরে যাব নিজের কাছে। কাঁদতে কাঁদতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ল আলিশা। সকালবেলা সবার হইচই শুনে পিটপিট করে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে দেখে 12টা ছাড়িয়েছে। নাহার বেগম এসে বলছেন, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ওনাদের আসার সময় হয়ে যাচ্ছে। আলিশা চোখ ডলতে ডলতে বলে, এই দুপুরবেলা কে আসে আম্মু? তোর এত কিছু বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হ, ওনারা এখানে এসে দুপুরের খাবার খাবেন। তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, ওই যে শাড়ি গয়না রেখে গেছি, রেডি হবি সুন্দর করে। কি শুরু করলে আম্মু? আমার কি বিয়ে যে শাড়ি গহনা পরে রেডি হব? বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু ছেলেপক্ষের সামনে যাবই না। এত কথা আমি শুনতে চাই না, যা বলছি তাই করবি, তাড়াতাড়ি রেডি হও। নাহার বেগম চলে যেতেই আলিশা বলে, বিয়ে করব না, আবার শাড়ি পরে সংসারে যাব। আলিশা উঠে ফ্রেশ হয়ে আসলো। ডাইনিং রুমে এসে নাস্তা নিয়ে নাস্তা করছে। মিম এসে বলল, আর তাড়াতাড়ি নাস্তা শেষ করে রুমে চলো, ছেলের মা আর বোন চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা জুমার নামাজের পর আসবে। আলিশা নাস্তার প্লেট নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে বলে, এরা এমন খ্যাত কেন সেটা বলো। কে মেয়ে দেখতে এসে মেহমানদের মতো দুপুরে খাবার খায়? বাদ দে, যেমন ইচ্ছে হোক, তাতে তোর কি? বিয়ে তো আর করছিস না, এখন তাড়াতাড়ি শাড়ি পরে নে। মাথা খারাপ নাকি? আমি পরবো শাড়ি? তুই পরবি। কথা কম বল, যা বলছি তাই কর। ডিম, একদম বড়গিরি দেখাতে আসবি না। তুই মাত্র 1 বছরের বড় আমার। আরও তাড়াতাড়ি শাড়ি পরে নে, তারপর এদিকে শোন কানে কানে। ওয়াও, দারুণ আইডিয়া। ঠিক আছে, এক্ষুনি রেডি হচ্ছি। আলিশা ঝটপট রেডি হয়ে নিল। আয়নায় নিজেই নিজেকে দেখে বলে, हाय अलीशा, तुम्हें कोई हक नहीं है, तुम इतनी खूबसूरत देखो। হুমায়রা আর দিশা বেগম এসেছেন বেশ অনেক সময় হলো। তাদের সামনে নানা রকমের নাস্তা। হুমায়রা বোর হচ্ছিল। মিম সবেমাত্র এসেছে অতিথি দেখতে। হুমায়রাকে দেখে বলে, তুই? মিমাপু, তুমি এখানে? আমার বাসা, আমি থাকবো না, আমি উঠে এদিকে। হুমায়রা মিমের সাথে মিমের রুমে এসে আলিশাকে দেখে বলে। মিমি বলে, তুই এমন বউ সেজেছিস কেন? মিমি বলে, তোমার বেস্টি, তোমার ভাবি হতে চলেছে। কি? আলিশা বলে, তার মানে তোর ভাই? এটা বলে উঠে এসে বলে, তুই তাকে আটকাতে পারলি না পেতনি? চুপচাপ। আমি কি জানতাম নাকি তোকে দেখতে আসবে? ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, সে বলে সারপ্রাইজ। এবার বিয়ে ভাঙার দায়িত্ব তোর। এটা কোনো ব্যাপার হলো? ভাইয়াকে তোর রিলেশনের কথা বললেই হবে। কিন্তু এখন তো আমাদের দুলহান সিঙ্গেল। মিমের কথা শুনে হুমায়রা বলে, তাহলে বিয়ে হয়েছে, সমস্যা কি? একদম বাজে কথা বলবি না, বিয়ে করবো না এখন। তা করবি কেন? ডাক্তার অভ্রের সাথে ব্রেকআপ হওয়ার শোক পালন করবি। তাই করব। ভালোবাসা তো আর সহজ না। ইচ্ছে হলে বাসলাম, ইচ্ছে হলে ছেড়ে দিলাম। মানুষটাকে ছেড়েছি, ভালোবাসা না। তার স্মৃতিগুলো আমার সাথে আছে। একসময় এই মানুষটাকে কল্পনা করেই ঘুমাতে যেতাম, তাকে কল্পনা করেই স্বপ্নে সাজাতাম। এত সহজ সেসব ভুলে যাওয়া? ভুলতে চাইলেও ভুলে চাই না, কিছু স্মৃতির ছায়া ঘুরে বেড়ায় পিছু। কিন্তু জীবন তো থেমে থাকবে না, আবেগ দিয়ে তো সামনে এগোতে পারবি না। আমিও জানি সেটা, কিন্তু আমার সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আচ্ছা, আজকের দিনটা ভালোভাবে কেটে যা, ভাইয়াকে বুঝিয়ে বলবো আমি। এর মধ্যেই নাহার বেগম এসে বলেন, হুমু, তুমি আলিশাকে সাথে করে নিয়ে এসো, ওনারা আগে ওকে দেখবে, তারপর খাওয়া দাওয়া করবে। জি আন্টি, আমরা আসছি। ঈশান অভ্রকে কল করে সবটা বলে দেয়। অভ্র রেডি হয়ে বলে, এটা তুমি ঠিক করলে না আলিশা। আমি থাকতে তুমি অন্য করে কিভাবে হও সেটা দেখি, আর এর শাস্তি তোমাকে পেতে হবে। তুমি কিভাবে রাজি হলে অন্য আরেকজন বউ হতে? এই তোমার ভালোবাসা, যেটা তুমি দুদিনে ভুলে গেলে। আমার ভুল বুঝতে পেরে আমি সেটা শুধরে নিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা করতে দিলে না। ভালো লোক দেখছ, কিন্তু এই আহিয়ান আরান অভ্র ঘৃণা আর ভয়ঙ্কর রূপ দেখনি। পাত্রী হিসেবে আলিশাকে দেখে মনে মনে ক্ষুব্ধ হলেন দিশা বেগম। তিনি ভেবে বসলেন, আলিশা হয়তো আগে থেকেই মানবকে ভালোবাসতো, এর জন্যই হয়তো হুমায়ার সাথে আলিশার এত ভালো সম্পর্ক।
দিশা বেগম আলিশার হাতে একটা বালা পরিয়ে দিলেন। মনে তার এক আকাশ অভিমান। তার পুরো পরিবার তাহলে আগেই জানতো পাত্রে কে। ভুল ধারণা পুষে মনের মধ্যে বিষ তৈরি করছে। সাফিন বলল, তাহলে এবার ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। ছাদের রেলিং ঘেঁষে এই কড়া রোদে দাঁড়িয়ে আছে দুজনে। দুজনে চুপ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আলিশা বলল, আমি এ বিয়ে করতে পারবো না। স্পেসিফিক কোনো কারণ? সেটা তো আপনার জানার প্রয়োজন নেই। আমি বলেছি আমি বিয়ে করব না মানে করব না। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। সেটা আমাকে কেন বলছো? তোমার পরিবারের লোকদের বলো। তাদের বলতে পারলে নিশ্চয়ই আপনাকেও বলতাম না। তাহলে আমাকে বলেও কোনো লাভ নেই, কারণ বিয়ে আমি তোমাকেই করব। দেখুন, আপনি 2 বছরের বাচ্চা না। আপনি বায়না করবেন, জেদ করবেন, অ্যাডাল্ট পারসন, সব বোঝার চেষ্টা করুন। আমি বুঝতাম যদি বিয়ে না করার কারণ দেখাতে পারতে, কিন্তু এমন বিয়ে করব না। এমন কথা অনেক মেয়ে বিয়ের আগে বলে, পরে কিন্তু তারাই স্বামীভক্ত হয়ে যায়। দেখুন, আপনার কি মনে হয় আমি 4 বছরের বাচ্চা মেয়ে না ভেবে যা খুশি বলে দিয়েছি? নয়, আই এম যথেষ্ট ম্যাচিওর। আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, কেন বিয়ে করতে চাইছো না? এখন বিয়ে করবে না, পড়ালেখা করবে, এটাই তো। এখন আমি আমার কেরিয়ার ফোকাস করতে চাই। ধরো আমাদের বিয়ে হয়ে গেল, আমি কি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেব? কখনো না। তোমার লাইফ তোমার মতো গুছিয়ে নেবে, আমি তোমাকে ছায়া হয়ে আগলে রাখবো। আমি এতটাই নাজুক নই যে আমার অন্য কারো ছায়া লাগবে। আমি নিজের সাথে নিজেকে ডিল করে নিব। সো নিচে যে আপনি বলবেন বিয়েটা আপনি করছেন না। আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই আমি এমন কিছু বলবো না। আপনার সমস্যা, আপনি বলুন। সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজের নিয়ম কিন্তু পরিবর্তন হয়নি। এখনও মেয়ের অমতে ইমোশনাল ড্রামা করে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। মেয়েদের কথা বা ইচ্ছে কোনোটার মূল্য কারো কাছেই নেই, সেটা হোক আমার পরিবার কিংবা আপনার মতো শিক্ষিত পুরুষ মানুষ। তোমাকে একদম পরীর মতো লাগছে। আচ্ছা, তোমার শাড়ি রংটা কি? আপনার কি মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? রেগে যাচ্ছ কেন? বলো কি রঙের শাড়ি? আপনার মাথায় সমস্যা আছে, কোনো নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তুমি কিসের ডাক্তার হবে? ধৈর্যের একটা লিমিট থাকে, আপনি তা ক্রস করে ফেলেছেন। বলেই আলিশার সামনের দিকে পা বাড়ায় মানব। আলিশার হাত ধরে আলিশা থেমে যেয়ে অগ্নি দৃষ্টিতে মানফের দিকে তাকায়। মানব আলিশার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি নিজে আমাকে বিয়ে করতে রাজি না হচ্ছ। আজকে তোমার হাত তোমার অনুমতি ছাড়া স্পর্শ করেছি, খুব তাড়াতাড়ি তুমি নিজে আমার হাত স্পর্শ করবে। আর হ্যাঁ, এ রঙের শাড়ি আর পরবে না, তোমাকে মারাত্মক সুন্দর লাগে। মানব নিচে চলে গেল। আলিশা দাঁড়িয়ে আছে। রোদের তাপ কমতে শুরু করছে কেবলমাত্র। আলিশা শূন্যে দৃষ্টি রেখে বলে, আপনার জীবন হয়তো কখন ওই মুহূর্ত আসবে না মানব ভাই। মানাফ আবার ফিরে এসেছিল আলিশাকে সাথে নিয়ে একসাথে নিচে নামবে, তাই এসে আলিশার কথা শুনে বলে, জানো তোমার এই ভাইয়া ডাকার মানে ভবিষ্যতের ছাইয়া। আপনি আবার? চলো একসাথে নিচে যেতে হবে। একসাথে এসেছি, একসাথে না গেলে কেমন দেখা যায়। হাঁটুন, আমি আসছি। অভ্র কাছাকাছি এসে ঈশানকে কল কেটে করলো। ঈশান বলল, ওনারা এখনো বাসায়, আর একটু পর বের হবে। বের হলেই আমাকে বলবা। ওকে জিজাজি। কল কেটে অভ্র নিজের ফোন থেকে লাগাতার আলিশাকে কল করতে থাকে। সমস্যা কি আপনার? সে কখন থেকে কল করেই যাচ্ছেন। ভদ্রতা কি বেঁচে খেয়েছেন? ও বেবি, ইউর সো কিউট। তুমি তো কিউট কেন বলো তো? একদম মিঠে বাড়ির রসগোল্লা। আপনার সাথে রসাল কথা বলার মতো ফালতু সময় আমার নেই। তুমি বাইরে আসবে নাকি আমি তোমার ফুপির পাশে আসবো? আমিও আসবো না, আপনিও আসবেন না। কি বলো রেনবো? একজনকে তো আসতেই হবে, হয় তুমি নয় আমি। সমস্যা কি আপনার? কেন পড়ে আছেন আমার পিছু? মন চাচ্ছে তাই। এত কথা বলার কি আছে? আমি আসছি, তোমার আসতে হবে না। ভুলিও না। তুমি কোথায় আছো বলো, আমি আসছি। মেহেদি মাঠের সামনে তাড়াতাড়ি আসো ডিয়ার। আলিশা ফোনটা বেডে ছুঁড়ে ফেলে শাড়ি চেঞ্জ করে আসলো। দু হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতেই ভেসে উঠল সেদিনের ঘটনা। অতীত। একটা মেডিকেল ক্যাম্পে গিয়েছিল আলিশারা, সেখানে অভ্রও ছিল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হুট করে একদিন বিকেলে অভ্র কল করে বলে, রেনবো, আজ বিকেলে দ্য লাস্ট মুন রিসোর্টে আসো, সারপ্রাইজ আছে তোমার জন্য। কিসের সারপ্রাইজ বলো তো? আজকে তো কোনো বিশেষ ডে না। সারপ্রাইজ দিতে বিশেষ ডে লাগে? আর এত প্রশ্ন করছে কেন? আসতে বলছি, আসবা। আচ্ছা, আসবো। ওকে বেবি ডল, লাভ ইউ। লাভ ইউ টু ডিয়ার ডাক্তার।
ঠিক সময় রেডি হয়ে বের হয়ে গেল। হুমায়রাকে সাথে নিতে চাইলেও অভ্র রাগ করবে এটা ভেবে নিল না। পার্পল কালারের শাড়ি আর হালকা সাজ, এতেই অপরূপা লাগছে আলিশাকে। আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আলিশার রিসোর্টে আসতেই কয়েকজন স্টাফ আলিশার হাতে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে বলে, ম্যাম, দ্বিতীয় তলার 425 নাম্বার রুম। আলিশা এসে রুমের দরজা খুলতেই তার পুরো দুনিয়া ঘুরে গেল। পুরো রুমটা ফুলে ফুলে সজ্জিত, মনে হচ্ছে কোনো হানিমুন কাপলের জন্য স্পেশাল ডেকোরেট করা। রুমের চারপাশে একবার চোখ বুলিয়ে পিছু ফিরে একদম বাড়াতেই অভ্র আলিশাকে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। অভ্র আলিশার কোমরে এক হাত রেখে আলিশাকে একদম নিজের বাহুতে বন্দি করে নিল। আলিশা আর অভ্র দুজনে একদম কাছাকাছি। আলিশা কিছুক্ষণ সমস্যা নিয়ে নিম্ন স্বরে বলল, অভ্র এসব কি? অভ্র এক হাত দিয়ে আলিশার গালে স্লাইড করতে করতে বলে, ভালোবাসা রেইনবো, আজকে আমার রঙে তোমাকে আরো রঙিন করে তুলবো। ভালোবাসি জান, আজকে কোনো না শুনবো না। আলিশার নিজের সর্বশক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হওয়ায় অভ্র কিছুটা দূরে সরে পিছনে থাকা কাভার্ডের সাথে বাড়ি খায়। আলিশা রক্তচক্ষু করে অভ্রর দিকে তাকিয়ে বলে, সিরিয়াসলি অভ্র, তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তোমার মনে হলো এমন সারপ্রাইজ দেখে নাচতে নাচতে আমি তোমার সাথে এসব করতে রাজি হয়ে যাব? আমি আলিশা, আমার বাবার গর্ব মায়ের সম্মান, আর আমি তাদের বিশ্বাস ভরসা নষ্ট করে এসব করব না। অভ্র নিজেকে শান্ত রেখে বলে, আলিশা, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমাদের মধ্যে এমন হওয়াটাই স্বাভাবিক, এখানে খারাপ কি? সেটাই অভ্র, তোমার চোখে এটা ভালো, আমার চোখে এটা নোংরামি। তোমার যদি এতটাই চাহিদা, তাহলে চলো এক্ষুনি আমরা বিয়ে করব, তারপর মিটিয়ে নাও তোমার সব চাহিদা। আমার নিজের সমান এভাবে কুলসিত আমি করতে পারবো না। কথাটা বলেই আলিশার রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এই রুম থেকে বের হওয়ার জন্য একটা শর্ত আছে, হয়তো আমার কাছে আসবে, নয়তো আমাদের সম্পর্ক এখানে শেষ। যে মেয়ে সামান্য বিশ্বাস করে নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতে পারে না, তাকে ডাক্তার আহিয়ান আর অভ্র চাই না। যে ছেলে একটা মেয়েকে সম্মান করতে পারে না, তাকে আমি চাই না। মুখোমুখি বসে আছে আলিশা আর অভ্র। অভ্র বলল, দেখো, আমি মানছি আমি যা করেছি ভুল করেছি, এখন যা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে শুরু করে। মুখে হাসি টেনে আলিশা বলে, ভুলে যাও বলা যতটা সহজ, ভুলে যাওয়া ততটা সহজ না। আমি কি করে ভুলে যাব সেদিনের কথাটা? আপনি কি বিহেভ করেছিলেন দেখুন, মুভ অন করুন। আপনি আপনার পথে, আমি আমার পথে, রাস্তা ভিন্ন। আমি তো ভিন্ন হতে দেবো না ডিয়ার রেইনবো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে। এই দেখুন আমার হাতে অনুচয়নের দেওয়া অলংকার। অভ্র আলিশার হাতটা শক্ত করে চেপে ধরলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে অসভ্যতা করার মানে কি? ছাড়ো হাত। এই হাতে আমাদের অলংকার থাকবে, এক্ষুনি খুলে ফেলো এটা। স্টপ, পাগলামি করা বন্ধ করো, ছাড়ো বলছি। অভ্র বালাটা খুলে ছুঁড়ে মারবে তার আগে আলিশা বলে, বালাটা একজন মায়ের, সেটাকে অপমান করার অধিকার তোমার নেই মিস্টার অভ্র। অভ্র আলিশার হাতে বালাটা দিয়ে বলে, যা হয়েছে সব কিছুর জন্য সরি, আর কখনো এমন কিছু হবে না, প্লিজ ফিরে এসো। ফেরার সব পথ বন্ধ, আমি তোমার কাছে কিছুতেই ফিরবো না। ফিরতে তোমাকে হবেই, হয়তো তোমার ইচ্ছেতে, নয়তো জোর করে ফিরবো। আলিশা রিক্সা ডেকে রিক্সায় উঠে বলে, মামা 10 নাম্বার সেক্টর। অভ্র আলিশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, ভুল করেছি আমি, আর সে ভুলের শাস্তি আমি গ্রহণ করব, তবে তোমাকে হারিয়ে যেতে দেব না। মানাফরা বাসায় এসে দেখে নানা রকমের খাবারের ঘ্রাণ। মানাফ বলে, আম্মু, আমরা তো বাসায় ছিলাম না, তবে রান্না করেছে কে? সেলিনা বেগম বলে, হয়তো সোহানা এসেছে, ও ছাড়া আর কে? আমাদের পিচ্চি এত বড় হয়ে গেছে, নিজের হাতে রান্নাও করতে পারে। সেলিনা বেগম কোনো কথা না বলে চলে গেলেন নিজের রুমে। মনির সাহেবও পিছু পিছু গেলেন। মানাফ বলল, আমাদের বাসার পরিবেশ আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা কথা বললাম কেউ পাত্তাই দিল না। এরপর তোর বউ এসে তোকে পাত্তা দেবে? এরপর তোর বউ এসে তোকে পাত্তা দিবে? সর সামনে থেকে, দেখি আমার কিউট আপি কি রান্না করছে। মা হুমু, সত্যি সোহানা রান্না করছে। এরপর তোর বউ এসে তোকে পাত্তা দেবে। চল আমি যাই, দেখি পিচ্চিটা কত বড় হয়েছে।
সোহানা অলিভ কালারের শাড়ি পরা, শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গিন্নির মতো রান্না করছে। চুলগুলো কাটা দিয়ে উঁচু করে বাঁধা, কোমর দৃশ্যমান। মানাফ চেয়ে সুহানার চুল খুলে দিলে হঠাৎ চুল খুলে যাওয়ায় সুহানা এদিকে ঘুরতে চাইলে সুহানার চুল এসে মানাফের মুখশ্রীতে বাড়ি খায়। মানাফ বলে, মেয়েরা কি চুলেও পারফিউম ব্যবহার করে? মানাফের কণ্ঠ শুনে সুহানা দ্রুত নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলে, আপনি? হায় আমার পিচ্ছি কত বড় হয়ে গেছে। সত্যি তুই এই বাদর সোহানা তো? আমি সুহানা, ভদ্র ও শান্ত। জানা আছে কেমন ভদ্র। আমার ঠোঁটে কে যেন ক্লাস 3-তে থাকতে চুমু দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। এদিকে তাকা দেখি, এখন কতটা বড় হয়েছিস। আমাকে দেখি আর কি হবে, যাকে দেখতে গেলেই তাকে কেমন লাগলো। খুবই ভালো, তবে বুঝলি সোহানা মেয়েটা পুরো নাগা মরিচ। সুহানার কথা গলায় আটকে গেল, কিছু বলতে যেও থেমে গেল। হুমায়রা বলল, ভাইয়া তুমি যাও তো এখান থেকে, সব। এই তোর কি সমস্যা? আর সোহার দিকে তাকা, তোকে দেখেই চলে যাব। আমাকে দেখতে হবে না, বললাম তো। বুঝেছি। বলেই মানাফ সুহানার বাহুতে হাত রেখে সামনের দিকে ঘুরালো। সুহানা নিচের দিকে তাকিয়ে আছে। মানাফ বলে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি তোর জন্য জামাই খুঁজতে হবে। এমন ভাবে মাশাআল্লাহ বললাম, মনে হচ্ছে নিজের বউকে দেখছো। তোমার লজ্জা লাগে না? আরেক বেটার বউকে এইভাবে দেখছো? তুই জানিস ছোটবেলায় সোহানা আমাদের বাসায় আসলে ঘুরতো আর বলতো আমি মানব ভাইয়ার বউ, আমি মানব ভাইয়ার বউ। সেই হিসেবে একবার দেখলাম। দেখেছো যখন, এবার আমাকে বকশিস দাও। কিসের বকশিস রে? দেখেছি এটাই বেশি, কোনো বকশিস দিতে পারবো না। আমি দেখেছি এটাই তোর বকশিস। হোমো, তোর ভাইকে বল আমাকে বকশিস দিতে। আমি কি এতটাই সস্তা নাকি কেউ খালি হাতেই আমাকে দেখবে? মানাফ এক হাতে সুহানার চোখ আটকে ধরে বলে, চল তোকে বকশিস দেবো। তোকে কি ফ্রিতে দেয়া যায়? হুমায়রাও পিছু পিছু আসলো। মানাফ এক হাতে চোখ আটকে রেখে অপর হাত দিয়ে কাভার থেকে একটা প্যাকেট বের করে বলে, চোখ খুলে প্যাকেট নিয়ে বলে, এবার চোখ খোল। এর মধ্যে কি? যা যে খুলে দেখ। হুমায়রার রুমে এনে গিফট প্যাকেট খুলে অবাক হয়ে গেল দুজনেই। সুহানার চোখের করে অশ্রু টলমল করছে। সুহানা বলে, আচ্ছা, সত্যি কি মানাফ ভাই আমাকে ভালোবাসে না? যদি ভালো নাই বাসবে তাহলে সেই ক্লাস 7 থাকতে বলেছিলাম আমার জন্য বারবি গাউন আর শু আনবে, আর সাথে সুন্দর একটা মাথার তাজ, সাথে আরও এত এত চকলেট। দেখ, যা যা বলেছি সব এনেছে, সব। তবু দিন শেষে এই মানুষটা নাকি আমার হবেই না। মন খারাপ করিস না, আমি নিজেও বুঝলাম না ভাইয়া হুট করে আলিশাকে কেন বিয়ে করার জন্য পাগল হলো। আলিশাকে মানে আমাদের আলোকে? দেখলি, আবার প্রমাণিত হলো পুরুষ মানুষ রূপের পূজারী। তুই কি দেখতে কম সুন্দরী নাকি? আমার চেয়ে এক গুণ হলেও আলিশা বেশি সুন্দর। কিন্তু আলিশার তো একটা রিলেশন ছিল। সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আলিশা রাজি হলো? ও রাজি না, কিন্তু ওর বাবা মা কেমন জানিস তো, জোর করে হলেও দেবে। থাক, আফসোস করে লাভ নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। পেছন থেকে মানাফ বলে, এসব বললে তো হবে না, এত কষ্ট করে এনেছি, আমাকে পড়ে দেখা। মনে করে আনার জন্য ধন্যবাদ। আর কিছু বলবে তার আগেই মানাফের ফোনটা বেজে উঠল। মানাফ মোবাইলের দিকে তাকিয়ে বলে, নাম্বার তুই দিয়েছিস হুমু? আলিশা চাইলো। এখন আসছি, এই ভালো কাজের জন্য তোকে ট্রিট দেব। সুহানা বলল, আলিশা কল করেছে? তাই তো মনে হচ্ছে। আমি বিয়েটা করব না কতবার বলেছি, জোর করে বিয়ে কেন দিচ্ছ? নাহার বেগম বললেন, দেখো, তোমার হ্যাঁ নাতে কিচ্ছু এসে যায় না। যা মান সম্মান নষ্ট করার করেছো, এবার আমরা যা করব তাই করতে হবে। কিসের মান সম্মান নষ্ট করেছি আম্মু? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল একটা, সেটার খেসারত আমি কেন দিব? তুমি আমাকে বোকা ভাবো? বৃষ্টির মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্যামেরায় বন্দি করে বলো অ্যাক্সিডেন্ট? সে যাই হোক, আমি যা বলছি তাই হবে। এখন তর্ক না করে এখান থেকে যাও। আম্মু, আমার কথাটা তো শোনো। যা বলছি তাই, যাও এখান থেকে। রুমে এসে হুমায়রার থেকে মানাফের নাম্বার নিয়ে কল করলো মানাফকে। উপাস থেকে রিসিভ হতেই আলিশা কর্কশ কণ্ঠে বলে, আপনাকে কি বলেছিলাম? কে আপনি? একদম নাটক করবেন না, আপনি ভালো করেই বুঝতে পেরেছেন আমি কে। মিস নাগামরিচ। তা হবু জামাইকে এত মিস করছিলেন বুঝি? খট করে কলটা কেটে দিয়ে বলে, সব হলো।
আলিশা ঈশানের রুমে এসে বলে, হৃদির বাসা কোথায়? চিটাগাং। ওর নাম্বারটা দে তো। তোকে কেন দেব? কারণ এখন এই মুহূর্তে তুই আমার সাথে পালাবি। মাথা ঠিক আছে তোর? কোন দুঃখে পালাবো? কারণ বিয়েটা আমি করছি না, তাহলে সাফিন ভাইয়ের সাথে পালা। তোর সাথে পালাবো। চল তাড়াতাড়ি রেডি হ। রিল্যাক্স, ডক্টর আহিয়ান আনান অভ্র থাকতে আমি কেন? আমি এক্ষুনি জিজুকে কল করে বলছি তোকে নিয়ে যেতে। ওকে বিয়ে করার চেয়ে তোকে বিয়ে করা ভালো, তাই আমি তোকেই বিয়ে করব। বইনামার ভালো, পাগলামি বন্ধ কর। বিয়ে আমি ভেঙে দেব, কথা দে। কথা দিচ্ছি। সুহানা ছাদের দোলনায় বসে আছে। এতক্ষণ হুমু ওর সাথে ছিল, কিছুক্ষণ আগেই চলে গেল। বেবি পিঙ্ক কালারের ট্রিফিস পরা, চুলগুলো ছাড়া, ওড়নাটা বেয়ে নিচে ঝুলছে। হালকা বাতাস পা দিয়ে দোলনা নাড়াচ্ছে, মৃদু গলায় গান ধরলো। না রাখা কিছু কথা, সময়েরই ছড়া পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে। থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। আয়না মন ভাঙায় না, যায় না স্মৃতি ভোলা যায় না। সয় না এই ব্যথা সয় না। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি মনটাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। গান শেষ করার আগেই কেউ একজন বলে উঠল। মনে হচ্ছে খুব বড় সড়ো ছ্যাঁকা খেয়েছিস। হঠাৎ মানাফির কণ্ঠ শুনে থেমে গেল সুহানা, অন্যদিকে তাকিয়ে বলে, সবার ভাগ্যে ছ্যাঁকা থাকে না, কিছু মানুষ জনম একা, এদেরকে ছ্যাঁকা দেওয়ার জন্য কেউ আসে না। খুব কড়া কথা বললি তো। আমার ব্লক কফির চেয়েও বেশ কড়া। তা কে সেই সৌভাগ্যবান? তুমি। কি বললি? আবার বল। তোমাকে কেন বলবো জানো না, ভালোবাসা হলো একান্ত গোপন বিষয়, সেখানে কাউকেই জায়গা দিতে নেই। তা পড়ালেখা করেছিস নাকি ভালোবাসার উপর পিএইচডি করেছিস? সেটা তোমাকে কেন বলবো, তোমার জেনে কাজ নেই, তোমার হবু বইয়ের চিন্তা করো। এখনো একটা করতে পারলাম না আর তুই বহু বচন বানিয়ে দিলি। তুমি কেন আসছো? যাও, নিজে যাও। ওই যে ছোটবেলা তুই স্কুলের অনুষ্ঠানে একটা গান গেয়েছিলি, মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো রে। তো এটার সাথে তোমার ছাদে আসার কি কানেকশন? তুই এত মধুসূরে ডাকলি, তাই তোকে একলা চলতে না দিয়ে আমি এসেই পড়লাম। আমি একলা চলা শিখে গেছি, তাই আপনাকে আমার প্রয়োজন নেই। বলেই দোলনা থেকে উঠে দাঁড়ালো, নিচে পড়ে থাকা ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে খোলা চুলগুলো হাত খোপা করে নিল। মেয়েদের খোলা এলোমেলো চুলে কিন্তু মোহনীয় লাগে। ছি মানব ভাই, আপনার এত অধপতন কবে ঘটলো? কি বলতে চাইছিস? এক মেয়েকে বিয়ে করবেন আর আরেক মেয়ের সাথে ফ্লার্ট করবেন? সত্যি কথা বললেও ফ্লার্ট? আসলে পুরুষ মানুষের গোড়ার দোষ, মেয়ে দেখলেই ফ্লার্ট করা শুরু। কথা শেষ করেই লম্বা লম্বা পা ফেলে নিচে চলে আসলো। মানাফ বোকার মতো তাকিয়ে থেকে একা একাই বলে, চাহ বাবা, প্রশংসা করাও দোষ। সকালের ঝলমলে রোদ জানালার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙলো আলিশার। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি এসে পড়ায় মনোযোগ দিল লেখাপড়াতে। ক্লাস শুরু হতে এখনো 1.5 ঘন্টা সময় বাকি। পড়তে পড়তে অনুভব হলো খিদে পেয়েছে, কিন্তু পড়া ছেড়ে এখন ওঠা যাবে না, তাহলে মনোযোগ বিচ্ছিন্ন হবে। পড়ছিল এমন সময় খেয়াল করলো ওর চোখের সামনে একটা বাটার বন। দ্রুত সেটা নিয়ে খাওয়া শুরু করে দিল। এক বাইট নিয়ে বলে, সুইটু, কফি কোথায়? অভ্র ঠোঁটের করে হাসি ফুটে উঠল। কতদিন পর সেই পরিচিত ডাক।
সেই মধুমাখা কথা। অভ্র কফির মগটা সামনে বাড়িয়ে দিল। আলিশা কফি মগ নিয়ে চুমুক দিয়ে বলে, ওয়াও, তুমি বানিয়েছো? বরাবরের মতোই আমি। অভ্র মৃদু হেসে বলে, হ্যাঁ, এর জন্য তো বলেছে বিয়ের পর মর্নিং কফি আমি বানাবো। অভ্রের কথা কানে যেতেই হুঁশ ফিরল আলিশার। কফি মগ রেখে দিয়ে বলে, তুমি না মানে আপনি। অভ্র আলিশার পাশে বসলো। আলিশার হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে বলে, আমি ভুল করেছি সেটা মানছি। আমি জেদ করেছি, ঝগড়া করেছি, বাজে ব্যবহার করেছে, কিন্তু সব শেষ যখন বুঝতে পারলাম এসবের শেষে তুমি নেই, তুমি দূরে সরে যাচ্ছ, হারিয়ে যাচ্ছ। বিশ্বাস করো, আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলাম এসবের শেষে আমার তোমাকে চাই। কি থাকলো না জানি না, ঝগড়া হোক যাই হোক, সব কিছুর পরে আমার তোমাকেই চাই। সেই মুহূর্ত থেকে আমি পাল্টে গেছি। আমার রেইনবোকে ছাড়া আমার চলবে না। আমি বুঝে গেছি। প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। আলিশা বাকরুদ্ধ। যে মানুষটা সামান্য সরি বলতে চাইতো না, সে আজ নিজে এতটা অনুতপ্ত হচ্ছে। তার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে তার বলা প্রতিটা কথা সত্য। তার হৃদয়ের ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে তার মুখশ্রীতে। মনে মনে আলিশা বলছে, আমি তো এই অভ্রকে দেখতে চেয়েছিলাম। নিজের অজান্তে আলিশার চোখের কোণ ভিজে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই অভ্র নিজ হাতে সেটুকু মুছে দিল। তুমি কাঁদবে না আমার সামনে। কাঁদলে তোমাকে একদম টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এত কিউট আর ইনোসেন্ট লাগছে তোমাকে। আলিশা উঠে একটু ঠিক হয়ে বলে, আপনি কি ভেবেছেন এত তাড়াতাড়ি আপনাকে ক্ষমা করব? তাহলে আর কত ঘোরাবে বলো? আমি চোখ ঘুরতে আছি, তবু শেষ পর্যন্ত আমার তোমাকেই চাই। আলিশা কিছু বলবে তার আগেই একজন বলে উঠল, হাই মিস নাগামরিচ। হুমায়রা একবার অভ্রের দিকে তাকালো, আরেকবার আলিশার দিকে, তারপর মুখ টিপে হাসতে লাগলো। আলিশা রেগে বলে, আপনার সাহস তো কম না, এখানেও চলে এসেছেন। এখন এখানে আর সেখানে কি? তুমি যেখানে আমিও সেখানে। অভ্রের দিকে তাকিয়ে বলে, কি বলেন ভাই? হুমায়রা বলে, ভাইয়া, ওনার নাম ডাক্তার আহিয়ান আনান অভ্র, আমাদের সিনিয়র। হায়। অভ্র হাত মিলিয়ে বলে, আপনাকে তো চিনলাম না। আমি মিসেস নাগামরিচ, না মিসেস আলিশার উডবি আর হুমুর ভাই। অভ্র বলল, আমার একটু কাজ আছে, পরে কথা হবে। বলেই চলে গেল। আলিশা বলল, আপনি কোন লেভেলের বেহায়া? হ্যাঁ, আমি বলেছি আপনাকে বিয়ে করব না, তারপরেও বেহায়ার মতো পিছু পড়ে আছেন। আছি তো, আর রেগে গেলে তো দারুণ লাগে তোমাকে। আমি তো বলেছি কোনো পছন্দের মানুষ থাকলে বলো, তাহলে ভেবে দেখবো। কিন্তু এমনি এত সুন্দরী রূপবতী গুণবতী মেয়েকে হাতছাড়া কেন করব? আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। এই হুমু, ক্লাসে যাবি তো? তাড়াতাড়ি চল। কত দূরে যাবে? আমি ঠিক তোমাকে আমার বউ করবই। এটা সত্যি তোর ভাই? বিশ্বাস হয় না, এত চিপ। আমার নিচেরও হয় না। আমার ভাইটা তোর প্রেমে না হয় কোনো অ্যাক্সিডেন্টে মাথা গেছে, তাই এমন ছ্যাঁচড়া হয়ে দেশে ফিরেছে। ক্লাস করছিল আলিশা। অনেকদিন পর অশান্ত মনটা শান্ত হয়েছে। উত্তাল সমুদ্র যেমন হুট করে শান্ত হয়ে যায়, ঠিক সেভাবেই মানুষ যে বলে ভালোবাসায় ম্যাজিক আছে, কথাটা একদম সত্য। এত অভিযোগ, এত মন খারাপ, সব কেমন নিমিষেই শেষ। আলিশাকে মুচকি মুচকি হাসতে দেখে হুমায়রা বলে, কি রে, একটু মধুর কথায় গলে আইসক্রিম হয়ে গেলি নাকি আমার ভাইয়ের প্রেমে পড়লি? চুপ কর, স্যার রেগে যাবে। আলিশার কথা শেষ হওয়ার আগেই রোদ ক্লাসে ঢুকে বলে, আলিশা অভ্রকে পুলিশে গ্রেফতার করেছে। আলিশা বিস্মিত দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। প্রফেসর আব্দুর রহমান বলেন, কি হচ্ছে কি ডাক্তার রোদ? দেখছেন তো ক্লাস চলছে। স্যার, আলিশাকে ইমার্জেন্সি একটু দরকার ছিল। ক্লাস থেকে বের হয়ে আলিশা বলে, দেখুন রোদ ভাইয়া, এখন যদি বলেন মিথ্যে নাটক করে আমাকে ক্লাস থেকে নিয়ে এসেছেন, তাহলে আমি কিন্তু। আলিশা সত্যি গ্রেফতার হয়েছে অভ্র। গতকাল রাতে ওর ওটি ছিল ডাক্তার রায়হানের সাথে, কিন্তু কিছু ত্রুটির কারণে রোগী মারা যায়, তাই রোগীর ফ্যামিলি কেস করেছে। আচ্ছা, এখন অভ্র কোথায়? মতিঝিল থানায়। হসপিটাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ তারা আন্দোলন করছে। রোদকে সাথে নিয়ে থানায় পৌঁছালো আলিশা। সেখানে অভ্রের বাবা ডাক্তার আরাফাত আনান আগে থেকে উপস্থিত ছিলেন। সে জামিনের ব্যবস্থা করেছে, এই প্রক্রিয়া শেষ করছে। আলিশা একটু দূরে দাঁড়িয়ে আছে। অভ্রকে মুক্ত করা হলো। আলিশা সেটা দেখে থানা থেকে বের হয়ে যেতে নিল। অমন সময় অভ্র বলে, দাঁড়াও আলিশা।
অভ্র আলিশার সামনে এসে বলে, তার মানে কি তুমি আমাকে ক্ষমা করেছো? আমি যখন বিপদে পড়েছিলাম আপনি আমাকে সাপোর্ট করেছেন, আমি অকৃতজ্ঞ না। ডাক্তার আরাফাত সাহেব আলিশাকে উদ্দেশ্য করে বললেন, আলিশা আঞ্জুম তোমার নাম? আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। তোমাদের কথা থাকলে পরে বলবে, এখন আপাতত কিছুদিন অপ্রকে নীরব থাকতে হবে, জানোই তো পরিস্থিতি। জি আসি আঙ্কেল। গুড গার্ল, এসো তবে আবার দেখা হবে। আলিশা বের হয়ে চলে আসলো। আরাফাত সাহেব আর অভ্র পাশেই গাড়িতে বসে আছেন। ড্রাইভার ড্রাইভ করছে। আরাফাত সাহেব বলল, ভুলটা কি সত্যি হয়েছে? ইয়েস অর নো? ইয়েস, তবে সেটা ডাক্তার রায়হানের জন্য হয়েছে। আমি বলেছিলাম এটা এভাবে করলে রোগীর মৃত্যুর সম্ভাবনা আছে। সে আমাকে ওটিতে ধমক দিয়ে বলেন, তুমি বলে যাবে না তুমি নতুন আর আমি তোমার সিনিয়র। ওটি আমি নতুন করছি না, এটা তোমার জন্য নতুন। এই কথাগুলো শুনেছে এমন কজন আছে? দুজন নার্স। আর মেয়েটাকে এখানে কে আসতে বলতো? ও নিজে এসেছে। মানব নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। এমন সময়ে হুমায়রা এসে বলে, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। করবো, আমি জানি তুই কি বলবি, আর তুই যা বলতে এসেছিস সেটা আজকেই আমি জেনেছি। তাহলে তোমার মত কি এখন? জোর করে তো আর কিছু পাওয়া যায় না। আমার আলিশাকে ভালো লাগতো এটা সত্য, কিন্তু তাই বলে তো আর জোর করব না। আমরা এখন কারোর পিছনে ঘোরার বা কাউকে ইমপ্রেস করার মতো সময় নেই। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। আচ্ছা একটা কথা বলো, যদি তোমাকে অপশন দেওয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নেবে? কেমন অপশন? তুমি যাকে ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে, এই দুজন থেকে কাকে বেছে নেবে? প্রশ্নটা কঠিন, তাই তার উত্তর আরো জটিল। তবে এখান থেকে যাকে বেছে নেব আমার মনে হয় আমি ভালো থাকবো। তাহলে তুমি সোহানা আপিকে বিয়ে করে নাও, সুখে থাকবে। কত লক্ষ্মী মেয়েটা। তুই কি ওকালতি করতে এসেছিস? বয়েই গেছে আমার, তোমার কপালে এত ভালো বউ নেই। হুমায়রার নিজের কথা শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে তার মোবাইল ভাইব্রেশন হচ্ছে। দ্রুত মোবাইল নিয়ে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে একজন রাগী কণ্ঠে বলল, কতবার কল করেছি জানোই তো, এই সময় আমি কল করব। কি আশ্চর্য, রাগ করছো কেন তুমি? আমি ভাইয়ার সাথে কথা বলছিলাম। এবার গুনে গুনে 10 বার আই লাভ ইউ বলো। কি নিব্বাদের মতো শুরু করলাম, এসব টিনেজাররা করে। ভালোবাসা তো ভালোবাসাই, বলো এখন দ্রুত, নয়তো আমি বাসায় নিচে চলে আসবো। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। থামলে কেন, বলো আর 5 বার। এরপরেও বলতে বললে আমি বলবো আই হেট ইউ। জঙ্গলি বিলাই আর ভালো লাগে না। ভালো হতে পারবো না, ভালো লাগলে অন্য কোথাও দেখতে পারো। খুব কথা শিখেছো, একবার পাই শুধু। হুমোর কথার মাঝেই সোহানা এসে বলে, হুমু, আজ আমি তোর সাথেই শোবো। হুমায়রা কল কেটে দিয়ে বলে, সমস্যা নেই, আরো ভালো। দুই ননদ ভাবি জমিয়ে আড্ডা দেবো সারা রাত। আর ভাবি হওয়া, তোর ভাই তো পছন্দ করে অন্য কাউকে। তাতে কি, ভাবি পছন্দই তো করে, ভালো তো আর বাসে না। পছন্দ পরিবর্তন হতে সময় লাগবে না। বাদ দাও তো, তোমার কি খবর সেটা বলো। আমার আবার খবর? সন্ধ্যার পর থেকে হসপিটাল এরিয়ায় আন্দোলনকারী লোকের ভিড় বেড়েছে কয়েক গুণ। ডাক্তার রায়হানকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু ডাক্তার অভ্রকে গ্রেফতার করার পরেও জামিনে কেন মুক্ত করা হলো সেটা নিয়েই উত্তাল। অভ্র টিভিতে সেই নিউজ দেখছিল, ইচ্ছে করছে টিভিটা ভেঙে ফেলতে। যেখানে তার কোনো দোষ নেই সে কাজের শাস্তি আবার কেরিয়ার হুমকির মুখে। কিছুক্ষণ টেনশন করে আলিশাকে কল করলো। কল করার সাথে সাথে রিসিভ। আলিশাই আগে বলল, কি অবস্থা এখন? আর অবস্থা মনে হচ্ছে আমার ক্যারিয়ার এখানেই শেষ। চিন্তা কইরো না, আমি বাবাকে বলবো তোমার কেসটা লড়তে। তোমার বাবা শুনবে তোমার কথা? কেন শুনবে না? বাবা আজ রাতের ফ্লাইটে ঢাকা ফিরছে, আগামীকাল সুযোগ বুঝে বলবো। যদি শ্বশুরমশাই আমার কেস লড়ে তবে আমি জিতবই। শত হোক জামাইকে ন্যায় বিচার দিবে। মানে আমি কিছু বুঝি না, এই মুহূর্তে তোমার এমন কথা কি করে আসে? তুমি পাশে থাকলে সব মুহূর্তে মধুর মনে হয়। এসব ফ্ল্যাট পরেও করতে পারবে, আগে চিন্তা করো পরিস্থিতি কোন দিকে যায়। দেখলাম রোগীর স্বজনরা লাশ নিচ্ছে না, তাদের একটাই কথা, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা লাশ গ্রহণ করবে না। দেখো, আমরা ছেলে মানুষ, আমাদের টেনশন তোমাদের চোখে পড়বে না, কারণ তোমরা টেনশনে কেঁদে ভাসিয়ে দিতে পারো,
আমরা পারি না। আমরা তো সাধারণ ক্যারিয়ার হুমকির মুখে। আমি কি মানসিকভাবে ঠিক আছে? কিন্তু তবুও তোমাদের মতো টেনশন করতে পারি না। রিল্যাক্স, এত বড় বড় কথা বলতে হবে না। তোমার সাধের কেরিয়ার কেউ নষ্ট করতে পারবে না। আর ভুলটা যেহেতু তোমার না, সেখানে চিন্তা করতে হবে না। আচ্ছা, ওই নার্সদের নাম বলে তো, যারা ওই দিন তোমাদের সাথে ডিউটিতে ছিল। এলাম আর রাত্রে। আমাদের আগে ওদের স্টেটমেন্ট নিতে হবে। এখন ওরাই ভরসা। তোমাকে এত ভাবতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি কি করব? তোমাকে বলতে হবে না। তুমি খেয়ে ঘুমাও, যা হবে দেখা যাবে। জানোই তো, সত্য কোনোদিনও চাপা থাকে না। আলিশা অভ্র একটা ক্যাফেতে পাশাপাশি বসে আছে। অভ্র আলিশার দিকে তাকিয়ে বলে, এবার বুঝেছি তোমার এত জেদ কোত্থেকে আসলো। যেমন বাপ তেমন তার মেয়ে। কোর্টে বসে বলে কিনা এক চর দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। আরে এইভাবে না বললেই তো হতো। তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তোমার কি আজে বাজে বকবক করার স্বভাব যাবে না? আমার বাবা তো ঠিক কাজটাই করেছে। তুমি যদি হাফ মেন্টালের মতো বকবক করতে থাকো, তাহলে রায় তোমার বিপক্ষে যেত। ইয়ার, তোমার বাবা ভালোভাবে তো বলতে পারতো। বাবা সবার সাথে ভালোভাবে কথা বলে না। যে যেমন তার সাথে ঠিক সেই ভাষায় কথা বলে। আলিশা, এবার তাহলে আমার বাবা কি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠায়? আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা আর বলো না, আমি ভুল করেছি। এটার জন্য আমি অনুতপ্ত। আর বর্তমানে রুম ডেট কোনো ফ্যাক্ট না, আরও এমন হচ্ছে। বর্তমানে হত্যা, গুম, চুরি, ডাকাতি অহরহ হচ্ছে। তাই বলে কি এটা অন্যায় না? যারা করছে তারা সবাই নির্দোষ। অন্যায় কাজ যতই অহরহ হোক, সেটা অন্যায়ই থাকবে। হ্যাঁ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আজ উঠি। তোমার কথাটা ভেবে দেখো। ডিয়ার রেইনবো, কোনো ভাবাভাবি নেই। শ্রাবণ মাসের আর 10 দিন বাকি। এই 10 দিনে বিয়েটা করে ফেলতে চাই। আপনি চাইলে তো হবে না, আমি ভেবে বলবো। মানব ডায়েরির প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর অবাক হচ্ছে। কেউ এত যত্ন করে ভালোবাসতে পারে? সুহানাকে না দেখলে বুঝতে পারতো না। আর সে কিনা হুট করে নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে যে এই নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করেছে। ডায়েরিটা জায়গা মতো রেখে দিয়ে অপেক্ষা করছে সুহানার জন্য। একটু পর সুহানা কফি আর কিছু হালকা নাস্তা নিয়ে এসে বলে, তাড়াতাড়ি খাও আর নিজের বাসায় চলে যাও। এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? মনে করো তাই। এবার তাড়াতাড়ি খেয়ে বিদায় হও দেখি। ছড়, তুই মামিকে ডেকে বল তার একমাত্র মেয়ের জামাই এসেছে জামাই আদরের ব্যবস্থা করতে। দেখো, বাজে না বকে আমার রুম থেকে যাও। তুমি রাগো যদি ফুল ঝরে যাবে, তুমি কাঁদো যদি হৃদয় মরে যাবে। সুহানা অবাক হয়ে বলে, এটা তুমি জানলে কি করে? তুমি আমার কৃষ্ণচূড়া, তুমি আমার পলাশ, তুমি আমার কাঠগোলাপ, তুমি আমার শিমুল। সব বসন্ত সব রঙে তুমি আমার প্রিয়তমা, তুমি আমার শ্রাবণ দিনের প্রথম কদম ফুল, তুমি আমার শুকনো ঠোঁট এক পরম সুখ। তুই আমাকে ভালোবাসিস, আগে কেন বললি না? তুমি বলার সুযোগ দিলে কই? এসেই তো অন্য মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলে। বাদ দাও সেসব। ভালোবাসলেই তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমার তো তোকেই বিয়ে করতে হবে, তোর সুন্দর সুন্দর ছন্দ পড়ার জন্য, শোনার জন্য। আপনি যাকে বিয়ে করতে চাইছেন সে একজন লেখিকা, আর আলিশার লেখার হাত দারুণ। মানে? আলিশা ফেসবুকে গল্প লিখে পোস্ট করে, ধারাবাহিক গল্প, অনুগল্প। বাদ দে আলিশা মালিশা, আমার তুই হলেই চলবে। এখন ও রিজেক্ট করেছে তাই এসেছো? শোন, তুই আমাকে এত ভালোবাসিস তাই ও আমাকে রিজেক্ট করেছে, নয়তো আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কেউ রিজেক্ট করে? এ রে, আমার হ্যান্ডসাম? অব্র ভাইয়াকে দেখেছো? সে কত হ্যান্ডসাম। সুহানা, তুই আমার সামনে অন্য ছেলেকে হ্যান্ডসাম বলছিস? আমার সামনে অন্য মেয়েকে বিয়ের জন্য ফালাফালি করতে পারবা, আর আমি হ্যান্ডসাম বললেও দোষ? চারু বেগম এসে বলে, কি রে, তোরা কি কথা বলছিস? মামি, নট আজকে থেকে শাশুড়ি আম্মু।
কি বলছিস মানাফ এসব? বাবা এখন আর এসব হবে না, তোর বাবা মানবে না। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পাজি। আসি আম্মু, খুব তাড়াতাড়ি তোমার মেয়েকে নিতে আসবো। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজ বৃহস্পতিবার। আলিশার অভ্রের গায়ে হলুদ। ধুমধাম করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অভ্র আলিশাকে নিয়ে ছাদে আসলো। আলিশার গালে একটু হলুদ ছুঁয়ে দিয়ে বলে, আমার লেখিকা আগামীকাল থেকে একদম আমার নিজস্ব। আলিশার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। অভ্র আলিশার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, আর কখনো তোমাকে নিজের থেকে আলাদা করবো না আলিশা। আলিশা শুনেই আলিশা রেখে বলে, মিস্টার আনারস। আর তুমি মিসেস আনারস। হুমায়রা এসে বলে, তোদের প্রেম আগামীকাল শুরু করিস, এখন নিচে চল, রাত 2 বাজে, বাসায় ফিরতে হবে। সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠবে। এমন সময় আলিশা দেখে মানাফ আর সুহানা হাত ধরে দাঁড়িয়ে আছে। আলিশার সামনে এসে বলে, মাশাল্লাহ, কত সুন্দর মানিয়েছে, কারো নজর না লাগো। মানুষ বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সুহানা হেসে বলে, ধন্যবাদ তোমাকে আমার মিস্টার হ্যান্ডসামকে রিজেক্ট করার জন্য। এভাবে কেন বলছো? অভ্র আমার জীবনে না থাকলে হয়তো রিজেক্ট করতাম না, কারণ সে সত্যি খুব ভালো মানুষ। সারা জীবন দুজনে এভাবেই থেকো। তা বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? বিয়ে বাড়ির হইচই আনন্দে ভরপুর। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এই শব্দটা কানে যেতে আলিশার বুকের ভেতর ধক করে উঠল। বিয়ে মানে একটা নতুন জীবন। বছর পুরনো প্রেমিকটাও স্বামী হিসেবে পারফেক্ট হয় না, আবার একদিনের পরিচিত মানুষটাও পারফেক্ট স্বামী হতে পারে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, মানিয়ে নেওয়া তো আর সহজ কথা নয়। দেখতে দেখতে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলল। আলিশাকে বিদায় দিয়ে সবাই যার যার বাসায় ফিরে আসলো। ফুলে ফুলে সজ্জিত একটা বেডে এক হাত ঘোমটা টেনে বসে আছে আলিশা। রজনীগন্ধা আর গোলাপের তীব্র ঘ্রাণ কেমন মাতাল করে তুলেছে পরিবেশ। অভ্র রুমে ঢুকে দরজা নক করে গুটি গুটি পায়ে আলিশার কাছাকাছি এসে বসলো। নিজের হাতে আলিশার ঘোমটা সরিয়ে বলে, আসমানের চাঁদ আজ আমাকে হিংসা করে বলবে, তুই তো ঘরের ছাদ রেখে আমার দিকে ফিরবি না। আমার যে তার রূপ যে মোহনীয়। আলিশার লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। অভ্র আলিশার চোখে ফু দিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ আমাকে আরো মাতাল করে তুলছে ডিয়ার। আজ শহর জোড়ো বৃষ্টি নামক, সাক্ষী থাক শ্রাবণ। আমরা দুজন মত্ত হই শ্রাবণ দিনের প্রেমে। বাহিরের বৃষ্টির তীব্রতা রুমের মধ্যে দুটি মানুষের ভালোবাসার তীব্রতার চেয়ে কম। অবশেষে একে অপরের রঙে রঙিন হলো দুজনে। সকালের মেঘ মিশ্রিত আলো জানালার সাদা পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভাঙে আলিশার। চোখ খুলে নিজেকে অভ্রের বাহুতে আবদ্ধ দেখে। আলতো চুমু খায় অভ্রের চিবুকে। তারপর উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হয়ে নিজের চুলের পানি ইচ্ছে করে অভ্রের চোখে মুখে ছিটিয়ে দেয়। অভ্র রাগ নিয়ে চোখ খুললেও আলিশাকে এমন মোহনীয় রূপে দেখে সব রাগ ভুলে আলিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারা জীবন এভাবে চেয়েছিলাম, আজ আমি পূর্ণ। আলিশা বলে, হালাল সবসময় সুখকর হয়। আমিও তোমাকে এইভাবেই চেয়েছিলাম, আজ আমি সম্পূর্ণরূপে তোমার হলাম।